জনাব দস্তগীর জাহাঙ্গীর, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। একটু বলেন তো যে আমেরিকার গ্রিন সিগন্যাল পেয়েছে, এটার মানেটা কি? অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, সংযুক্ত করার জন্য আপনাকে আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই যে আপনি বাংলাদেশের বর্তমান সময়ে যারা বাংলাদেশের রিয়েল সংবাদগুলোর অ্যানালাইসিস পর্যন্ত করার সক্ষমতা বাংলাদেশে দেখাচ্ছে না। আপনি আনিস আলমগীরের কথা হয়তো বা নিশ্চয়ই জানেন, আপনার কলিগ হতে পারে। তাকে জেলবন্দি করে রাখা হয়েছে। মৌলিক কারণটা সে কিন্তু আওয়ামী লীগের প্রশংসা করেনি। সে আসলে ডক্টর ইউনূসের সরকারকে বলতে চাচ্ছিল যে আপনারা যে ৩২ নম্বর ভেঙে দিচ্ছেন, অত্যাচার করছেন, তাতে করে আওয়ামী লীগ শক্তিশালী হচ্ছে, আওয়ামী লীগ ফিরে আসবে, আপনারা আটকাতে পারবেন না, তাতেই সে জেলবন্দি। এই কথাটা বলার মৌলিক কারণ হলো সেখানে আপনি যে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন সেই যুদ্ধের জন্য আপনাকে স্যালুট দেয়া। প্রথমেই যদি আমরা চলে যাই আপনার মৌলিক প্রশ্নে, আমেরিকার গ্রিন জাহাঙ্গীর, আমি আপনাকে একটা সুখবর দিতে চাই। যেহেতু যেহেতু আপনি আনিস আলমগীরের প্রসঙ্গটি তুললেন, আমি খবর পেয়েছি যে আবু আলম শহীদ খান, যিনি সাবেক সচিব, তিনি জামিনে মুক্তি পেয়েছেন। যদিও তার আবার একটা আদালতে হাজিরা আছে আগামী ৩০ তারিখ, তারপরে বোঝা যাবে যে তিনি কতটা মুক্ত হলেন। কিন্তু আজকে তিনি মুক্তি পেয়েছেন। আমার মনে হয় এটি একটি সুখবর। আমার এখানে যারা অতিথি হন, আবু আলম শহীদ খান ছিলেন তাদের একজন। তিনি আটক হয়েছিলেন মুক্তিযুদ্ধের কথা বলায়। ফলে এটি একটা সুখবর। এর আগে আমার জানেন যে আমার আরো অতিথিরা এই মুহূর্তেও বন্দী আছেন। এর মধ্যে একজন আনিস আলমগীর তো অবশ্যই, তার উপরে রয়েছেন ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। আমি আশা করি খুব দ্রুত তাদেরকে মুক্তি দেবেন। প্রায় ডজন খানেকেরও বেশি সাংবাদিক এই মুহূর্তে জেলখানায় রয়েছে। ৩০০-র উপর সাংবাদিকের বিরুদ্ধে মামলা রয়েছে, হত্যা মামলা রয়েছে। ফলে তাদেরকে অতি দ্রুত মুক্তি দেয়া হবে। আমি সেই প্রত্যাশা রাখছি। তাদের শুভবুদ্ধির উদয় হোক। এই প্রত্যাশা রাখছি। জি, আপনি পরের আলোচনাটিতে যান জনাব দস্তগীর জাহাঙ্গীর। অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সংবাদ কর্মীদের যারা এখনো জেলবন্দি রয়েছেন, যারা মুক্তির কথা বলছেন, বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের কথা বলে জেলবন্দি, এটা একদিকে বলবো যে এই ধরনের নৈরাজ্য, স্পেশালি প্রেস ফ্রিডমের উপর এইরকম আক্রমণ, যেখানে আমি আমি আসলে এটা মেনশনও করতে চাই যে ডেইলি স্টারের সম্পাদক, উনি ১ বছর আগের ওনার বক্তব্য অনলাইনে এবং গত ১০ দিন আগের বক্তব্য আমরা যদি একসাথে করে দেখি, তাহলে আমি সেখানে সবসময় প্রশ্ন করে যাচ্ছি যে আপনারা যখন ৩২ নম্বরের কে আঁচড় দেওয়া হলো, ভাঙা হলো, তখন যদি বলতেন যে এটা সঠিক নয়, তাহলে হয়তো বা আপনারা আজকের এর সম্মুখীন হতো না। যারা ৩২ নম্বর ভাঙার সময় প্রতিবাদ করেননি, তখনই আমি দস্তগীর জাহাঙ্গীর বলেছি যে বাংলাদেশে এই মুহূর্তে আর কোনো ব্যক্তি বা ব্যক্তিগত কোনো সম্পদ বা কোনো প্রতিষ্ঠান আর নিরাপদ নয়। কারণ ৩২ নাম্বারকে এমনকি পাকিস্তান সরকার, বিশ্বের এমন কোনো শক্তি নেই যেখানে তাকে টাচ করতে পারে। আমরা আমাদের কাজে যে মৌলিক কথায় ফিরে যাই। প্রথমত আমিও আপনাকে একটা নেতিবাচক, এটা সুসংবাদ নয়, এটা আমরা হয়তো বা আরো অপেক্ষা করার কথা ছিল আরো কিছুদিন, কিন্তু আগেই দেখা গেল। সেটা হলো যে মেটিকুলাসলি ডিজাইন করে জুলাই মাসে যে আন্দোলন, তথাকথিত আন্দোলন করা হলো, সেটা যে বাংলাদেশের ৭১-এর পরাজিত শক্তির মেটিকুলাসলি ডিজাইন আন্দোলন, সেটা সেই রাতে যখন ঢাকা ইউনিভার্সিটিতে তারা স্লোগান দিচ্ছিল, আমি কে তুমি কে রাজাকার রাজাকার, সেই স্লোগানকে তারা আবার গত ২৪ ঘন্টায় প্রমাণ করলো। জুলাই ষড়যন্ত্রের সম্মুখ সারির সকল নেতৃত্ব দেয়া ছাত্র সবাই জামাতে যোগ দিয়েছেন, জামাত জোটে যোগ দিয়েছেন, আপনারা জানেন। এবং সেখানকার সেই নেতৃত্বের অন্তত পক্ষে প্রত্যেকটি ব্যক্তি তারা বাংলাদেশে কি করবে, বাংলাদেশের কি উন্নয়ন করবে, সেসব না করে তারা প্রতিনিয়তই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ৭ অঙ্গরাষ্ট্র উপর কথা বলতেন, এবং তারা 7 সিস্টার বলে বলে মুখে ফেনা তুলে ফেললেও তারা নিজেদের সিস্টার্সদেরকে, ৬ সিস্টারকে তারা রক্ষা করতে পারেননি। আজকে সারাদিনই বলা হচ্ছে তাদের বোতলের সিপি খুলে তাদের ৬ সিস্টার তারা নাকি চলে গেছে। সেই সাথে দেখা গেল যে মানে মার কোলে ফিরে গেল সন্তান। আমি বলছি জুলাই ষড়যন্ত্রের সম্মুখ সারির নেতৃত্ব দেয়া
সকল নেতৃবৃন্দ এখন জামাতের সাথে কাজ করছে। আমেরিকার গ্রিন সিগন্যাল বলতে যে কথাটা আপনি হয়তোবা আমাকে উত্তর দেওয়ার চেষ্টা করে আমার কাছ থেকে শোনার চেষ্টা করছেন, সেখানে আমি একটি তথ্য আপনার সাথে শেয়ার করতে চাই, যেটা ইতিমধ্যে বাংলাদেশ জানে, পৃথিবী জানে, আপনি জানেন, আপনি বহুবার এটা নিয়ে কথা বলেছেন, কিন্তু তারপরেও এটা এখন প্রাসঙ্গিক। আমরা গত 16 মাস ধরে দেখে এসেছি যে বাংলা পররাষ্ট্র মন্ত্রণালয়, হোয়াইট হাউস, এমনকি স্পেশালি ডেমোক্রেটরা বাংলাদেশ বিষয়ে তেমন কোনো কথা তারা সম্মুখে এসে বলতে চাননি, যেটাকে আমি বলি ডিপ্লোম্যাটিক্যালি তারা প্রেসার করলেও তারা ওপেন কোনো কিছু করছিল না। কিন্তু সেই অবস্থানটা এখন নেই। এই নেই এর অনেকগুলো ফ্যাক্টর একসাথে করতে হবে। আমরা ইতিমধ্যে জানি যে 25শে ডিসেম্বর তারেক জিয়া ওনার স্বেচ্ছা নির্বাসন থেকে উনি দেশে ফিরে আসছেন, ফুল স্টপ। আমরা 23শে অগস্ট এখানকার যখন সর্বশেষ কর্মদিবস ছিল ওয়াশিংটন ডিসিতে, আমি বলছি আমাদের ক্যাপিটাল হিলে, সেখানে হঠাৎ করে দুপুরে একটা চিঠি পাওয়া গেল তাদের ওয়েবসাইটে। তারা ওইটা কিন্তু ওপেন কোনো চিঠি নয়, তারা আগে চিঠিটা লিখে সাইন করে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টকে পাঠিয়ে দিয়ে তারপরে তাদের ওয়েবসাইটে দেয়। সেই চিঠিটির বাংলা তো বলবো বঙ্গানুবাদ ইতিমধ্যে বহুবার আমি করেছি, আপনি করেছেন, সকলেই করেছেন। সেখানে কিছু মৌলিক কথা বাংলাদেশ সরকারকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে পাওয়ারফুল একটি সংস্থা বা একটি কমিটি, সেই কমিটির নামটুকু আমি বলে দিতে চাই, তাকে বাংলায় বলা হয় বিদেশ বিষয়ক কমিটি, কিন্তু ইংলিশে বা আমেরিকান ভাষায় বলা হয় ফরেন অ্যাফেয়ার্স কমিটি। ফরেন অ্যাফেয়ার্স কমিটি বাংলাদেশ বিষয়ে আপনার সাথে এটা আমার চিঠির কথা বলতে গিয়ে যাতে খেয়ে হারিয়ে না ফেলি, সেই জন্য আমি একটু কথাটা আর একটু অন্য জায়গায় নিয়ে যাই। গত প্রায় 10 বছর ধরে লক্ষ্য করেছিলাম যে বিদেশ বিষয়ক এই কমিটি যখনই কোনো ধরনের সেশন বা কোনো ধরনের শুনানি এই ইয়াতে ক্যাপিটাল হিলে করতো, সেখানে তারা খুঁজে খুঁজে থেকে এই যে আলী রিয়াজ নামক একজন নেই, আমরা কানেক্টেড। হ্যাঁ, এই আপনি মিউটেড। মূলত পিউ রিসার্চের মাধ্যমে ডক্টর আলী রিয়াজ তাকে বিভিন্ন জায়গায়, আমেরিকার বিভিন্ন জায়গায় তাকে বিশেষজ্ঞ হিসেবে নিয়ে আসা হতো। আপনি সেই প্রসঙ্গটি বলছিলেন। জি, জনাব দস্তগীর জাহাঙ্গীর। জি, এই বিষয়টাই আমি খুব সংক্ষিপ্ত আকারে তুলে ধরতে চাই আমাদের মৌলিক আলোচনার আগে। কারণ দেখা গেল যে উনি যদি শিক্ষকতা করেন এত দূরে, উনি প্রতিনিয়ত ওয়াশিংটন ডিসিতে উপস্থিত থাকেন এবং তাকেই নিয়ে আসা হয়। বিষয়টা কি? অতএব আমরা ওই পিছনের আলোচনাটুকু আর না গেলাম, কারণ আমরা জানি কি কারণ এবং কি বিষয়ে তাকে কেন সম্মুখে রাখা হলো, এবং সে সাথে সাথেই বাংলাদেশে যখন এই ধরনের রেজিম চেঞ্জ করে ডক্টর ইউনূসকে এনে বসানো হলো, উনি এখান থেকে চলে গেলেন বাংলাদেশের সমস্ত কিছু পরিবর্তন করার জন্য, অথচ উনি বাংলাদেশেই থাকেন না। অতএব এই বিষয়গুলো কেন তুলে ধরলাম? কারণ তুলে ধরলাম এটা সেই প্রতিনিধি, সেই বিশেষ বিদেশ বিষয়ক কমিটি যারা এই আলী রিয়াজকে সামনে রেখে বাংলাদেশের শুনানি করতে, এবং আমরা উপস্থিত থাকলে আমাদের কথা আসলে আমরা কখনোই বলতে পারতাম না। তারা প্রশ্ন করতো আলী রিয়াজকে, আলী রিয়াজ সেই রকম তারভাবে উত্তর দিত। আমাদের মাঝে যদি কেউ বেশি উচ্চবাচ্য করতে চেষ্টা করতাম, তারা বলতো যে এটা আপনাদের প্রশ্নের সুযোগ এখানে নেই, আমরা আমাদের যারা প্যানেলিস্ট আমরা নির্ধারণ করেছি তাদের কথাই শুনবো। আচ্ছা, সরি, আমি একটুখানি এই ইন্টারাপ্ট করছি কমিটি আমার বোঝার, আমার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। সেটা হচ্ছে আপনি বিদেশ বিষয়ক যেই কমিটির কথা বলছেন, সেটির নাম কি কমিটি, কংগ্রেশনাল কমিটি অফ ডিপার্টমেন্ট অফ স্টেট? না, আপনার কথা ভেঙে যাচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি আপনার প্রশ্নটা হলো বিদেশ বিষয়ক কমিটি কি স্টেট ডিপার্টমেন্টের কিনা। নো, না, না, এটা স্টেট ডিপার্টমেন্টের কমিটি নয়, এটা হলো কংগ্রেশনাল কমিটি অফ ডিপার্টমেন্ট অফ স্টেট। না,
কংগ্রেশনাল কমিটি অফ ডিপার্টমেন্ট স্টেট না, এটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের বিদেশ বিষয়ক কমিটি, ফরেন অ্যাফেয়ার্স কমিটি। একদম এটা কংগ্রেসের কমিটি, এটার সাথে প্রশাসনের কোনো ধরনের সংযুক্তি নেই। এটা হলো সরাসরি তারা বিদেশ বিষয়ে যে বিষয়। এই কমিটির ইংরেজি নামটা কি? কংগ্রেশনাল কমিটি তো। ফরেন অ্যাফেয়ার্স কমিটি অফ কংগ্রেস, দ্যাট মিনস কংগ্রেশনাল কমিটি, আপনি যদি ওইভাবে নেন ফরেন অ্যাফেয়ার্স কমিটি ইউএস কংগ্রেস। এবং সেখানকার যারা এই কমিটির মেম্বার তাদের মধ্যে 5 জন এটা সাইন করেছেন। এবং সাইন করার মধ্যে একজন আছেন যিনি হলেন আবার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপকমিটির চেয়ারম্যান, তিনি হলেন বিল হুইজেঙ্গা। আর গ্রেগরি ডব্লিউ মেক্স যিনি হলেন র্যাঙ্কিং মেম্বার হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি। এবং আরেকজন হলেন সিডনি কামলাগার ডব যিনি হলেন র্যাঙ্কিং মেম্বার দক্ষিণ এশিয়া বিষয়ক উপ কমিটি, এবং সেই সাথে খুব রিমার্কেবল যারা ইনফ্লুয়েন্সিয়াল দুইজন, জুলি জনসন এবং থমাস আর সুওজি, এই দুইজন মার্কিন কংগ্রেসের সদস্য এবং তারা খুব ইনফ্লুয়েন্সিয়াল। তারা যে কথাটুকু ডক্টর ইউনুসকে বলেছেন, লিখেছেন, সেটা হলো আপনার প্রশ্নের উত্তরে। আপনি আমাকে প্রথমে বলছেন যে ডক্টর ইউনুস কি আমেরিকা সিগন্যাল পেয়ে গেল কিনা, সেফ এক্সিট কিনা। সেফ এক্সিট কিনা এটা আমি আর আপনি সরাসরি না বলতে পারলেও আমরা যে বিষয়টা বলতে পারি, চিঠি আজকে আর পড়ব না। আজকে চিঠি থেকে 3টি বিষয় যেটা বাংলাদেশ সরকারকে যুক্তরাষ্ট্র কংগ্রেসের এই কমিটি বলছে, সেটা প্রথমত বলছে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা। নির্বাচনের আগে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হলে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়। এটা একদম স্পষ্ট করে লেখা সেখানে। সব রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া জনগণের মতামত প্রতিফলিত হয় না। এই চিঠির প্রথমেই তাকে ডক্টর ইউনুসকে একটা ধন্যবাদ তারা জানিয়েছেন যে একটা নির্বাচনের দায়িত্ব আপনি নেওয়ার জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই। আমি সেখানে একটু হাস্যরস সবসময় করে আসছি যে ডক্টর ইউনুসকে কিন্তু কেউ গান পয়েন্টে অনুরোধ করেন যে ভাই আমরা তো নাই, আপনি এসে দেশকে উদ্ধার করেন। অতএব ওনাদের ধন্যবাদ ওনারা জানিয়েছেন, কিন্তু প্রশ্ন রেখে গেছেন যে একটা রাজনৈতিক দলকে বন্ধ রেখে বা তাদের কার্যক্রম বন্ধ রেখে আপনি কিভাবে নির্বাচন করবেন। এবং সেখানে উল্লেখ করেছেন, এটা দ্বিতীয় আমার দেখা, আমার এই চিঠি থেকে নেয়া, সে তাদের চিঠি থেকে দ্বিতীয়, সেখানে উল্লেখ করেছেন 2024 সনের এবং 2018 সনের নির্বাচনকে আমেরিকান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও বহু আন্তর্জাতিক পর্যবেক্ষক এই সুষ্ঠু এবং অবাধ বলে মনে করেনি। এইটা একটা বিশেষ সিগন্যাল যে আপনি যদি আবার আগের মতন নির্বাচন করেন তাহলে আপনার পরিণতি আপনি তো দেখতেই পাচ্ছেন। আগের সরকার 2টা নির্বাচন করেও তারা টিকতে পারেনি। অতএব আপনাকে এই সিগন্যালটা আমাদের মনে হয় ব্যাখ্যা না করলেও বুঝতে পারবে আপনার যারা শ্রোতা মণ্ডলী রয়েছেন। এই চিঠির 3য় ধাপে আমি যেটা পেয়েছি সেটা হলো তারা বলছে সমষ্টিগত শাস্তির প্রশ্ন নিয়ে কথা তুলেছেন। যেমন পুরো একটি রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত করা মানবাধিকারের মৌলিক নীতির পরিপন্থী বলে তারা মনে করেন। তাদের বক্তব্য খুব পরিষ্কার, ব্যক্তিগত অপরাধ থাকলে ব্যক্তির বিচার হবে, কিন্তু পুরো দল বা মতাদর্শকে শাস্তি দেওয়া গণতন্ত্রের সঙ্গে যায় না। অতএব আমাদের একটি কথা এখানে মনে রাখতে হবে যে গুরুত্বপূর্ণ দিকটি হলো যুক্তরাষ্ট্র বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে মনে করে এবং গণতান্ত্রিক রূপান্তরের সহযোগিতা তারা আগ্রহ প্রকাশ করেছে। আমরা যদি বলি এটা কি একটা হুমকি, আমি বলবো এটা হুমকি নয়, কিন্তু এটি একটি কূটনৈতিক সতর্কবার্তা। আই রিপিট ইট, একটি কূটনৈতিক সতর্কবার্তা। আমার দৃষ্টিতে এই চিঠি আন্তর্জাতিক মহলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগের প্রতিফলন। এটি উপেক্ষা করার বিষয় নয়। অতএব আমরা যদি এটাকে কাউন্ট করি, এটা একটা পয়েন্ট হিসেবে কাউন্ট করি। সেকেন্ড পয়েন্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী তারেক জিয়া রিটার্নিং সম্বন্ধে কি বললো সেটাও আরেকটা পয়েন্ট। তাকে বলা হলো যে উনি কিন্তু বলেছেন গত আমি বলবো 72 ঘন্টার ভিতরে বা মনে করেন গত 5 দিনের ভিতরে পররাষ্ট্রমন্ত্রী কিন্তু উল্লেখ করেছেন, তারেক জিয়া সম্বন্ধে মন্তব্য করেছেন যে ওনার দেশে ফেরাটা আপনারা নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসাবে দেখবেন বা ভারত সেটা সেইভাবে দেখছে। অতএব প্রথম গেল ইউনাইটেড স্টেটস এর ক্যাপিটাল হিলের চিঠি,
দ্বিতীয় সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল যে রাজনৈতিক শক্তি বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা হলো ভারত, এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন এটাকে আনলাম। তৃতীয়ত এখন দেখুন, যেটা আপনাকে ধন্যবাদ জানাই, আপনি কিন্তু আমি দেখলাম এক সপ্তাহে যে কাজগুলো আপনি করে যাচ্ছেন ফ্যান্টাস্টিক। সেখান থেকে আমি উদ্ধৃতি নিয়ে প্রথমেই বললাম যে জুলাই ষড়যন্ত্রের প্রথম সারির সকলেই চলে যাচ্ছে জামাতে। কেন চলে যাচ্ছে? এটা কি তাদের সেফ এক্সিট? যদি এটা তাদের সেফ এক্সিট কেউ মনে করতে পারে, কিন্তু তাদের জামাতের এ টিম, বি টিম, সি টিম, ডি টিম, জামাতের এবি পার্টি সকলেই এখন যখন দেখছে যে এখানে খেলাটা জমে গেছে অন্য প্ল্যাটফর্মে, অন্যভাবে, সেখানে তাদের সেই জুলাইয়ের যে তারা যে মেটিকুলাসলি ডিজাইন করে মানুষকে যে ব্ল্যাকমেইল করে তাদের সিস্টারদেরকে বাদ দিয়ে তারা এখন জামাতের কোলে গিয়ে তারা চেষ্টা করছে সেফ থাকার জন্য। হোয়াট অ্যাবাউট ডক্টর ইউনূস? লেট মি টেল ইউ অ্যাবাউট ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস যেটা একটা মনস্টারের মতন উনি অ্যাক্ট করেন, উনার আসলে কোনো প্রতিক্রিয়া হয় না, বিক্রিয়া হয় না। উনাকে দেখবেন যে উনি কোনো ধরনের ক্রিয়া করেন না, এবং এই যে তাদের একটা নিজেদের তৈরি একজন সন্ত্রাসীকে নিজেরা হত্যা করে যে একটা জানাজার আয়োজন করা হলো, সেখানে দেখবেন তার টুপি মাথায়, এই ডক্টর ইউনূসের টুপি মাথার অবস্থানটা দেখবেন যে কত ধরনের ফেক বিষয়টা দেখা যায়। মানে অতএব ডক্টর ইউনূস মনে করে যে ফ্রান্স অথবা আমেরিকা, কারণ ফ্রান্সে তার প্রচুর ইনভেস্টমেন্ট, ডকুমেন্টগুলো আমার কাছে আছে, আপনাকে শেয়ার করবো পরে, প্রচুর ইনভেস্টমেন্ট, ফ্রান্স তাকে নিয়ে যেতে পারে, অথবা আমেরিকার আমরা বিশ্বাস করি, যদিও এটা আমার মুখ দিয়ে বললে আবার প্রমাণ চাবে মানুষ, প্রমাণও আমি করতে পারবো যে উনি আমেরিকান নাগরিক, সেই হিসাবে আমেরিকাতে হয়তোবা উনি সেফ এক্সিট পাবেন। কিন্তু যত সেফ এক্সিটের কথাই বলা হোক না কেন, বাংলাদেশের প্রেক্ষিতটা একটু ভিন্ন এই জন্যে যে সেখানে প্রতিদিন প্রত্যেকটা মুহূর্ত খুবই, আমি বলবো যে টালমাটাল অবস্থা। অতএব যেহেতু একাধারে তাদের জামাতের নিয়ন্ত্রিত বিচার বিভাগ, জামাতের নিয়ন্ত্রিত অন্যান্য বিভাগ, বিচার বিভাগের কথাটাই বলি, তারা সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে এনেছেন। অতএব এখানে ইতিমধ্যে বাংলাদেশে যেহেতু, আমি যদি এইভাবে বলি যে আভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনা, আন্তর্জাতিক প্রক্রিয়া একসঙ্গে গতিশীল, শুধু একটি বিবৃতি নয়। 23শে ডিসেম্বর তারিখে মার্কিন কংগ্রেসের যে 5 জন সিনিয়র যে চিঠি লেখলেন, তার প্রেক্ষিতে বাংলাদেশের ডক্টর ইউনূস সরকার যে বিষয়টা এখন করছেন, তারা কিন্তু আওয়ামী লীগের ট্যাগ দিয়ে অত্যাচার আরো বাড়িয়ে দিয়েছেন। এটা করার একটা মৌলিক কারণ হতে পারে সেফ এক্সিট, যে আমাদেরকে যদি সেফ এক্সিট দেওয়া হয়, মানে যেটা আমি একটা যুদ্ধক্ষেত্র থেকে উদাহরণ দিতে পারি, ইউক্রেনকে এখন বেশি করে আক্রমণ করছে রাশিয়া। এর অর্থ কিন্তু রাশিয়া যদি আসলেই তাদের টেবিলে বসতে হয়, তাহলে যাতে সেখানে তাদের হাতে যথেষ্ট পরিমাণ ক্যাপাসিটি থাকে দেন দরবার করার জন্য। আমার মনে হচ্ছে অতএব আপনার সাথে আমি এইভাবে একমত হতে পারি যে ইয়েস, সেফ এক্সিটের বিষয়ে কথা হচ্ছে, এবং গ্রিন সিগন্যাল পেয়ে গেছেন তারা, কিন্তু দেন দরবার চলছে কিভাবে এই সেফ এক্সিটটা আসলে তাদের জন্য সেফ হবে। ধন্যবাদ আপনাকে। ওকে, ওকে। আমার অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে। একটি করে আমি করতে চাই। ধরেন এরকম চাপ গত ১৬ বছরে আওয়ামী লীগের উপর অনেক দিয়েছে আমেরিকা। আওয়ামী লীগ সেগুলিতে কর্ণপাত করেনি। এখন ডক্টর ইউনূসের সরকার যদি সেগুলিতে কর্ণপাত না করে, তাহলে কি হবে? কিছু হবে? আপনি প্রশ্নটা সঠিকভাবে তুলে ধরেছেন। প্রশ্নটা তুলে ধরার একটা কারণ আমি মনে করি যে আপনি বুঝতে চাচ্ছেন যে এই সরকার কতটুকু ভার নিতে পারে। আর শেখ হাসিনা সরকার তো আমরা দেখলাম যে একাধারে 16 বৎসর বোধহয় উনি ছিলেন, বা 15 বছর 6 মাস উনি ছিলেন ক্ষমতায় এবং নির্দ্বিধায়। যেই 24 ঘন্টায় উনাকে সরিয়ে দেওয়া হয়েছে, সেটা উনি যদি আরো 24 ঘন্টা আগে রিঅ্যাক্ট করতেন বা অ্যাক্ট করতেন, হয়তোবা অন্য ভাবে উনি নিয়ন্ত্রণ করতে পারতেন। ডক্টর ইউনূসের চারিদিকে একটি শক্তি, সেই শক্তিটা সম্বন্ধে আমরা জানি। আন্তর্জাতিক ভাবে তাদেরকে সাপোর্ট দিচ্ছে, সেটাও আমরা জানি। বাংলাদেশের ভেতরে দুইটা পক্ষ ডক্টর ইউনূসকে মূলত সরাসরি সাপোর্ট দিচ্ছে।
একটা হলো বাংলাদেশের সশস্ত্র বাহিনী। এই বিষয়ে যদি কারো কোনো দ্বিধা থাকে আমি তাদের সাথে আর এই বিষয়ে আলাপ করতে চাই না। বারবার প্রমাণ করতে হবে না যে এই সশস্ত্র বাহিনী ইউনূসের মূল চালিকা শক্তি। সেই সাথে বাংলাদেশের ৭১-এর যে পরাজিত শক্তি, যারা প্রতিশোধ পরায়ণতার কারণে এমনকি বিএনপিকে অন্ধকারে রেখে মেটিকুলাসলি ডিজাইনে তারা যুক্ত হয় এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের ভিতরে থেকে তারা এই কাজটুকু করে তারা এত ক্ষমতাসীন হয় যে তারা এই মুহূর্তে ডক্টর ইউনূসকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। কিন্তু প্রেশার এমন একটা জিনিস আন্তর্জাতিক, ভারতের দেখুন, ভারতের বিষয়টা যদি আমি আর আপনি আলাপ করি, এখানে একটা সুস্পষ্ট বিষয় রয়ে গেছে। ৭১ সনের স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদের বাংলাদেশের মুজিবনগর সরকারের অধীনে হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেনি। ভারত বাংলাদেশের যুদ্ধে অংশগ্রহণ করেছে যখন ভারতকে পাকিস্তান আক্রমণ করে বসে। অতএব আমরা যদি এইভাবে দেখি যে ভারত কখন ভারত কিন্তু বাংলাদেশের ভিতরে ঢুকেনি, পাকিস্তান ভারতকে আক্রমণ করেছে পশ্চিম থেকে। ভারত বলল ওকে, আমরা তোমাদের ল্যান্ডকে দখল করে নিব, এবং তারা পূর্ব পাকিস্তান দখল করে নিল। ৯৩,০০০ সৈন্যবাহিনী, নিঃশর্ত আত্মসমর্পণ, ইনক্লুডিং অল অক্সিলিয়ারি ফোর্স উইদাউট এনি কন্ডিশন। এখন এখানে একটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশের বর্তমান কথা অনেক হতে পারে, বর্তমান যে সরকার, এই সরকারের যে কিছু গুন্ডা বাহিনী, তারা যে নিয়ত বলে যে আমাদের প্রথম স্বাধীনতা ১৯৪৭ সনে, আমাদের দ্বিতীয় স্বাধীনতা ২০২৪ সনে, তারা নিজেরাই যদি ৭১-কে অস্বীকার করে, তাহলে ইতিহাসের পাতায় গিয়ে আমরা যদি ফিরে যাই, তাহলে ভারতের প্রধানমন্ত্রী যে বিজয় দিবস পালন করে আর বাংলাদেশের নাম নেয় না, সেটা তো আমাদের জন্য একটা বিরাট সমস্যার বিষয়। কারণ তারা বলবে যে তোমরা নিজেরাই যদি ৭১ না করে থাকো, তাহলে ১৬ই ডিসেম্বর তো পাকিস্তান এই ল্যান্ড আমাদের কাছে তুলে দিয়েছে, এটা তো আমাদের ইয়ে হবে, আমাদের যেটাকে আন্ডারে থাকবে, তোমরা নিজেরাই তো এই স্বাধীনতা নিচ্ছ না। এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। আমি এটা তুলে ধরলাম এই জন্যে যে এই সেফ এক্সিটের জন্য প্রেশার কতটুকু নিতে পারবে সেটা আপনি দেখতে পাচ্ছেন। যে ইন্ডিয়ান প্রধানমন্ত্রী যে কথাটা ৭১ সনে একটা যুদ্ধ হলো, সেই যুদ্ধে আমরা স্বাধীন হলাম, সেই স্বাধীনতা আসলে যৌথ বাহিনীর কথা বললেও ইস্টার্ন কমান্ডের প্রধান জেনারেল অরোরার কাছে ৯৩,০০০ সৈন্যবাহিনী অক্সিলিয়ারি ফোর্স সহ আত্মসমর্পণ করে, এটা কিন্তু বাংলাদেশের বাহিনীর কাছে করেনি। অতএব এই বিষয়গুলো যদি একত্রিত ভাবে করি, ভারত যদি সেখান থেকে ফিরে না আসতো, বাংলাদেশকে যদি স্বাধীনতা, বাংলাদেশকে যদি তারা বলতো যে না, মুজিবনগর সরকার উই ডোন্ট কেয়ার, আমরা পেয়ে গেছি, তাহলে কি ঘটতো? সেই ঘটনাটার প্রেক্ষিতে এটা তুলে ধরলাম এই জন্যে যে এই প্রেশারটা আসবে যে আমরা তোমাদের বন্ধু ছিলাম, এবং এই বন্ধুত্ব নিঃশর্ত নয়, এই বন্ধু ছিল যে যাতে উগ্রবাদ। একটুখানি আপনাকে একটু কারেকশন দিতে চাই, সেটি হচ্ছে যে ভারতের কাছে আত্মসমর্পণ করেনি, তারা আত্মসমর্পণ করেছে যৌথ বাহিনীর কাছে। যৌথ বাহিনীর প্রধান ছিলেন অরোরা, সেই হিসেবে অরোরার কাছে, কিন্তু ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন এটি কিন্তু নয়। সারেন্ডার্স এর যে কপি, ওখানে কিন্তু যৌথ বাহিনীর কথা আছে। জি, আপনি কন্টিনিউ করুন। এক্স্যাক্টলি আমি কিন্তু এই ঐতিহাসিক সত্যটা বলেই কথা বলছি। ঐতিহাসিক সত্যটাকে আমরাই তো অস্বীকার করছি। আমাদের দেশের যে এখনকার যে যাদের কথা যারা, তারা অস্বীকার করছি, তারা বলছি ৪৭-এর পর ২০২৪। অতএব ওইটা যদি না থাকে, তাহলে তো সেখানে আর যৌথ বাহিনীর অবস্থানও থাকে না। আমরা দেখতে পাচ্ছি জেনারেল অরোরা, আমরা দেখতে পাচ্ছি, এবং ভারতের প্রধানমন্ত্রী সে আবার সেই কথা উল্লেখ করেননি বাংলাদেশের কথা। অতএব আমি যেটা এটাতে সিগন্যাল দিতে চাচ্ছি যে ৭১ সনে বাংলাদেশ স্বাধীনতার সময় ভারতের যে ইচ্ছে, সেই ইচ্ছেটা হলো তাদের পূর্বে বাংলাদেশ এমন একটি দেশ হবে যেখানে ভারতের জন্য কোনো ধরনের উগ্রবাদের সৃষ্টি হবে না, চারণভূমি হবে না, এই ধরনের চিন্তা চেতনার ভিতর থেকে। অতএব বাংলাদেশ যদি সেখান থেকে আবার চলে যায় পাকিস্তানের মতন, তাহলে এই প্রেশার ভারত সবচেয়ে বেশি আসবে বাংলাদেশের উপরে, এই বর্তমান সরকারের উপরে। আন্তর্জাতিকভাবে রাশিয়া
রাশিয়া দেখুন তারাও তাদের মতামত ইতিমধ্যে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে সে কি ধরনের বাংলাদেশ দেখতে চায় এবং ৭১ সনে তারা কি ধরনের সহযোগিতা করেছিল। অতএব আমি এর মাধ্যমে বুঝাতে চাই যে ১৫ বা ১৫.৫ বছর ১৫ বছর ৬ মাস শেখ হাসিনা যেভাবে প্রেসার নিয়েও দেশ পরিচালনা করেছিলেন, কারণ তার সাথে ছিল বন্ধুরাষ্ট্র ইন্ডিয়া, তার সাথে ছিল বিশ্বের এমনকি ব্রিটেন, এমনকি আমেরিকা। আমি অন্ততপক্ষে ২০-২৫ বার প্রশ্ন তুলেছি স্টেট ডিপার্টমেন্টে যে শেখ হাসিনার সরকারকে আমেরিকা আপনারা নিঃশর্ত নয়, বিভিন্নভাবে আপনারা এই সরকারকে সহযোগিতা করে বাংলাদেশ থেকে সমস্ত টেরোরিজমের মূল উৎপাটন করেছেন। এখন ভবিষ্যতে এই সরকারকে সহযোগিতা যদি আপনারা না করেন, আবারও তো উগ্র সন্ত্রাসবাদ ফিরে আসবে। ঘটনা কিন্তু সত্য হলো, উগ্রবাদ ফিরে এসেছে এবং সেই সাথে আমাদের বর্তমান প্রেসিডেন্ট, আমেরিকান প্রেসিডেন্ট, উনি কিন্তু নিজে জানেন যে ডক্টর ইউনূস ২০১৬ সনে উনি প্রথমবার নির্বাচিত হওয়ার পর প্যারিসের ইউনিভার্সিটিতে যে একটি ওই বিশ্ব বা আমেরিকা একটি রাহুগ্রাসে গ্রস্ত, সেই কথাটা কিন্তু ওনার টেবিলে ভিডিও ডকুমেন্ট সহ আছে। অতএব এই সরকার কোন ধরনের প্রেসার নেওয়ার সক্ষমতা রাখে না। আপনাকে আমি এটাও বলতে পারি যে দিনক্ষণ, টাইম, মিনিট, সেকেন্ড বোধহয় গণনা শুরু হয়ে গেছে। জি। আমি অবশ্য এতটা ভাবতে মানে বলতে চাই না। আপনি যেহেতু বলছেন নিশ্চয়ই দায়িত্ব নিয়েই বলছেন। আ কিন্তু আ ধরেন এই যে এনসিপি আজকে যেই মাহফুজ আলম আজকে সন্ধ্যায় ঘোষণা দিয়েছেন তিনি এনসিপিতে বিলং করেন না। এদিকে তাসনিম জারা এবং আরো ২ জন এনসিপি থেকে পদত্যাগ করেছে। একে, একে এনসিপি এর অনেকদিন আগেই উমামারা চলে গেছিল। অনেকেই চলে গেছে। এগুলো কিসের লক্ষণ? আবার নাহিদ ইসলাম, তারপরে অন্যরা আবার আপনার যুক্ত হচ্ছে জামাতের সঙ্গে। এই যে একদল জামাতের সঙ্গে যাচ্ছে, আরেক দল যাচ্ছে আপনার কোন দলের সঙ্গে নাই। তারা বলছে আমরা জামাতের সঙ্গে নাই। বা জামাতের কথা স্পষ্ট করে বলছে না যে আদর্শিক জায়গায় অমিল হচ্ছে। তো এনসিপি যে জামাতের আরেকটা টিম, এটি তো বাংলাদেশের মানুষ কম বেশি সবাই এখন উপলব্ধি করে। অনেক আগে থেকেই করে। তাদের বুঝতে এত দেরি হওয়ার কারণটা কি? নাকি তারা ওই যে জেগে ঘুমাচ্ছে, তারা এটা একটা কৌশল নিয়েছে সেফ এক্সিট এর অংশ হিসেবে, যেটি আপনি শুরুতেই বলছিলেন, একদল জামাতে আশ্রয় নিচ্ছে মানে সেফ এক্সিট জামাতের মাধ্যমে চাচ্ছে। আরেক দল আ বা অন্য কোনো পন্থায় যাদেরকে বলা হয় যারা অ্যাপয়েন্টেড হয়েছে, যেমন তাসনিম জারার বিরুদ্ধে এরকম অভিযোগ আছে। আরো বেশ কয়েকজনের বিরুদ্ধে এরকম অভিযোগ আছে যে যারা ট্রেন্ড হয়েছে, যারা অ্যাসাইনড হয়েছে এবং যাদেরকে আ তৈরি করা হয়েছে দীর্ঘ সময় নিয়ে। সো তাদেরকে বহিঃশক্তির কাছে সেফ এক্সিট এর জন্য খোঁজা হচ্ছে। ব্যাপারটা কি এরকম ইকুয়েশন দেখতে পাচ্ছেন? আমি আপনি যেভাবে ইকুয়েশনটা আমার সামনে তুলে ধরলেন, আমি দ্বিমত পোষণ না করলেও আমি অন্য একটা ভার্সন তুলে ধরার চেষ্টা করছি, যেভাবে বিষয়টা আমি অ্যানালাইসিস করছি বা দেখছি। প্রথমত দেখতে হবে যে যেই সকল নারী সদস্যরা, আমি একজনকে দেখলাম আপনার সাথে টক শোতেও, উনি বোধহয় ৬ মাস আগেই পরিত্যাগ করেছেন। তারা কিন্তু হ্যাঁ, তারা কিন্তু বলতে চাচ্ছেন যে আমাদেরকে মিসগাইড করা হয়েছে, আমাদেরকে বলা হয়নি, আমরা কেন জামাতের সাথে যাব, আমরা চেয়েছিলাম অন্য বাংলাদেশ, আমরা চেয়েছিলাম নতুন সংবিধান। আমি এখানে বিষয়টা অন্যভাবে তুলে ধরতে চাই। লক্ষ্য করুন, এদের বয়স যদি দেখুন, সেখান থেকে ১৫ বছর যদি মাইনাস করে দেন, তাহলে দেখবেন তারা তখন টিনেজার ছিল। এই টিনেজার যারা ছিলেন, তারা এই টিনেজ বয়সে যেই সরকারের মাধ্যমে তারা এই ধরনের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিজকে প্রতিষ্ঠিত করা, নারী হিসাবে নিজকে এগিয়ে নিয়ে যাওয়ার যেই সুযোগ সুবিধা ওনারা পেয়ে এই পর্যায়ে আসলেন যে ওনারা চিন্তা করতে পারেন, এবং এটা চিন্তা শক্তির মৌলিক স্বাধীনতা, যে আজকে আমি বেটার আছি, আরো বেটার হব, এটাই শেষ নয়। এই যে মৌলিক চিন্তার স্বাধীনতা, সেই স্বাধীনতাটা কোন সরকার এনে দিল, কোন সরকারের সময় সেই সুযোগটা আসলো? সেই সরকার তো শেখ হাসিনার নেতৃত্বের সরকার।
আমরা শেখ হাসিনা সরকারের সমস্ত সুযোগ নিয়ে আমাকে তৈরি করতে পারলাম, আমি মুক্ত চিন্তা গ্রহণ করতে পারলাম, নারী হিসাবে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করলাম, এবং সেই নারীগুলো যে আপনার সাথে ইন্টারভিউ দিল সে এবং যে গতকালকে পদত্যাগ করে নিজে ইন্ডিভিজুয়ালি বা স্বতন্ত্র প্রার্থী হবে, আর আজকে যে বলছে আমি আর প্রার্থীতেই নেই, এই সকলেই কিন্তু শেখ হাসিনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। তারা এমন ভাষা তারা প্রয়োগ করেছে। আমি একটা জিনিসকে সবসময় রেসপেক্ট করি, সুলতানা রহমান আপনাকে জানাই, আমার বিরোধী না থাকলে তো আমি জল জল করব না। আমাকে যদি আপনি সবসময় শুধু প্রেজ করেন তাহলে তো আমি জানবো না আমি ভুল করছি কিনা। এবং রাজনীতিতে তো আরো বেশি প্রয়োজন। রাজনীতিতে আমার বিরোধী না থাকলে আমি যে ভালো কাজ করব কেমন করে, সেখানে শেখ হাসিনার বিরোধিতা যারা করবে তাদেরকে আমি সবসময় বলছি এটা তো সঠিক কাজ, শেখ হাসিনা দেশ চালাচ্ছেন আর উনি কিডনি হয়ে কাজ করবেন, দ্যাট ইজ খুব স্বাভাবিক। কিন্তু আপনার মুখের ভাষা, আপনাকে লক্ষ্য করতে হবে যে আপনি কিভাবে বিরোধিতাটা করছেন। আপনি শেখ হাসিনাকে এই মেয়েগুলো, এই মেয়েরা শেখ হাসিনাকে যেই অকথ্য ভাষা ব্যবহার করে গালিগালাজ করেছেন, আমার বিশ্বাস হয় না কখনোই তারা যদি একটু বুঝতে নিজকে নিয়ে চিন্তা করতেন যে আমি যে সক্ষমতা অর্জন করলাম, যেই একটা সিস্টেম, সেই সিস্টেমের চেয়ে আমি বেটার করব। হ্যাঁ, তো বেটার করলে তো আমাকে বেটার আইডিয়া ঠিক করতে হবে। তো বেটার আইডিয়া ঠিক করতে গিয়ে আপনি জামাতের যারা বি টিম হিসাবে প্রথম থেকেই, আমরা প্রবাসী থেকে জানি, আপনি দেশে থেকে জানবেন না কেন? জানবেন না? আপনি তো ঢাকা ইউনিভার্সিটির যদি হয়ে থাকেন তাহলে নিয়ত জানার কথা। তা সেখানে এতদিন লাগলো বুঝতে যে ওরা আসলে জামাতের হয়ে কাজ করছে, এটা তো এতদিন বোঝা। এটা আমি মনে করি যে তারা সঠিক সত্যটা বলছে না। তারা যে কাজটুকু করেছিল, যেহেতু তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, যেহেতু তারা সবসময় নিজদেরকে স্মার্ট ভাবছে এই কারণে যে শেখ হাসিনার সরকার তাদেরকে সেই উন্মুক্ত পরিবেশ তৈরি করে দিয়েছে, অতএব তারা ভাবলো এই আমাদের একটা সুযোগ এসেছে, এখন শেখ হাসিনাকে নামিয়ে ফেলতে পারলে আমরা মন্ত্রী এমপি হয়ে আজীবন তাদের জীবন ক্ষমতায় থাকবে। বাট এটা যে ভুল পথ, এটা যে সঠিক না, এটা যে টিকবে না, সেই জ্ঞানটুকু না থাকায় তারা মানে খুব অল্পতেই তারা সেখান থেকে চলে আসতে বাধ্য হয়েছে। তাদের যদি মৌলিক ইচ্ছাটাই থাকতো যে দেশের জন্য কাজ করব, কিসের এনসিপি, তাহলে এনসিপি তারা ভেঙে ফেলতে পারতো না? তারা বলতো যে ওই এনসিপি তো আমরা করতে আসিনি, আমরা আসছি যে এনসিপি করতে, সেই এনসিপি এইরকম বাংলাদেশ ম্যানিফেস্টো দিত, তারা বলতো আমরা নেতৃত্বে আছি। কিন্তু না, তাদেরকে আমি আরেকটা বিষয় বলি, এনসিপির যারা মৌলিক নেতৃত্বে যে ছেলেগুলো সবাই তো জামাতে ফেরত গেল। তারা জামাতে ফেরত যাবে কি যাবে না সেটা মৌলিক প্রশ্ন নয়। জামাতের সাথে তাদের এনসিপির যে চুক্তি হয়, সেই চুক্তিতে বলা হলো যে এই কয়েকজনকে দাঁড়াতে দিব, আর কেউ দাঁড়াতে পারবে না, আর না দাঁড়াতে পারলেও তারা স্বতন্ত্র দাঁড়িয়ে করতে পারবে না। নট অনলি দ্যাট, তোমাদের সকলকে জামাতের পক্ষে নির্বাচন করতে বাধ্য থাকবে। সেখানে আমার মনে হয় এই মেয়েগুলো বা আরো যারা চলে যাবে, তাদের না পাওয়ার বেদনায় তারা চলে যাচ্ছে। তাদেরকে যদি কালকে বলা হয় যে তোমাকে এমপি, তোমাকে ওই জায়গায় দেওয়া হলো, নমিনেশন দেওয়া হলো, তাহলে আমার দৃঢ় বিশ্বাস তারা আবার ভুলে যাবে যে তারা, কারণ নীতি এবং নৈতিকতা। আপনি কিন্তু হঠাৎ করে সাংবাদিক হননি সুলতানা রহমান, আপনাকে চেনে না জানে না এমন কোন সাধারণ মানুষ আমি খুঁজে পাইনি আজকে। আমাকে বহু মানুষ চেনে না, আপনাকে চেনে সবাই, কারণ আপনার যে সাংবাদিকতার রুট, এটা তো আপনি তৈরি করেছেন, তাই না? কাজটা তো করতে হয়েছে ওয়ান বাই ওয়ান। এখন এই এনসিপির সবাই হঠাৎ করে শেখ হাসিনা বিরোধী, কে তুমি কে আমি কে, রাজাকার, প্যাটেন্ট বাই রাজাকার জামাতে ইসলাম, এবং তাদেরকে সামনে রেখে এরা মনে করলো যে আমরা টিকে যাব। অতএব টিকার জন্য, রাজনীতি করার জন্য শিশুকাল থেকেই, একদম আমি মনে করি শিশুকাল থেকেই রাজনৈতিক চেতনা, তারপর বাংলাদেশ একটি সুন্দর উর্বর ভূমি, ছাত্র রাজনীতি করা যায়, যেখানে আপনি প্র্যাকটিস করতে পারেন, সংসদের মতন প্র্যাকটিস আপনারা করতে পারেন। সেখান থেকে উঠে আসলে আপনারা এত তাড়াতাড়ি ঝরে যেতেন না। এবং এই সকলে কাজই হলো মেটিকুলাসলি ডিজাইনের অংশ। এই মেয়েগুলোকে ব্যবহার করা হয়েছে এবং তারা ব্যবহৃত হতে আনন্দ পেয়েছিল। সেই আনন্দ এখনো ফিরে আসবে যদি তাদেরকে আবার ডাকা হয় এবং বলা হয় তোমরা করো, তোমরা এই জায়গা থেকে নির্বাচন করো। কিন্তু দুঃখের সঙ্গে সত্য কথা বলতে হচ্ছে, সেটা হলো
রাজনৈতিক খেলা অনেক দূর চলে গেছে। এখন এটা শুধুই ডক্টর ইউনূসের হাতে আর নেই। এটা শুধুই এনসিপি কে আপনারা, আমি এই কথাটা কোথাও বলিনি, আপনার এখানেই ব্রেক করি। আমি একটা বিষয় লক্ষ্য করলাম খুব গভীরভাবে। সেটা হলো যে তারেক জিয়া বাংলাদেশে ফিরলে কি ধরনের রিঅ্যাকশন হয় রাজনৈতিক ফ্যাব্রিকে। দেখলাম যে হঠাৎ করে এনসিপি যে চালাতো, এনসিপি এই করে ক্যান্টনমেন্ট ভেঙে দিবে, অমুক করবে তমুক করবে, সবকিছুর উপরে জামাত সহ কি ধরনের জানি একটা ঠান্ডা জল ঢেলে দিলে যেরকম একটা অবস্থা হয় না, সেরকম একটা অবস্থা আমি দেখতে পাচ্ছি। আমার সাথে হয়তো আপনি দ্বিমত করবেন বা আমাদের যারা শ্রোতা মন্ডলী দ্বিমত করবেন, আমি বাইরে থেকে এটা দেখছি। কিন্তু সেটাকে উজ্জীবিত রাখার জন্য জামাত যেই ইনজেকশন আবার পুশ করছে, সেটা হলো এই শাহবাগে তাদের হত্যা করা সন্ত্রাসী, তারাই সরকারে, তাদের সেটার বিচারের দাবিতে তারা আবার সেখানে অভিনয় শুরু করেছে। এবং আমি জানি যে জামাত ইতিমধ্যে বিভিন্ন জায়গায় লবিংও শুরু করেছে ইন্টারনাল বাংলাদেশি বিভিন্ন ফোর্সের সাথে। ধন্যবাদ। আপনি শেষের কমেন্ট, দুইটা কমেন্টই ভেরি স্ট্রং। ধরেন ওসমান হাদির কথা আপনি বলছেন ইনকিলাব মঞ্চের, এবং ইনকিলাব মঞ্চ কিন্তু এখন শাহবাগে যে অবস্থান নিয়েছে, অনেকেরই আশঙ্কা এখানে একটা বড় কিছু ঘটতে পারে। এই ব্যাপারে জানেন কিনা? আর জামায়াত যে লবিং শুরু করেছে সেটা কোন লাইনে, কি তাদের আকাঙ্ক্ষা? নির্বাচন তারা চায় না অনেকদিন থেকেই শুনছে, এবং আজকেই সন্ধ্যায় আপনার জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন। আমি আরো একটি খবর পেয়েছি তিনি গত সপ্তাহেও সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন। এইগুলির যোগসূত্রটি কি? খুব ভালো লাগছে একটা বিষয় আমি শেয়ার করি। আমার মগজ ঝালাই হচ্ছে, অনেকগুলো বিষয় একসাথে আসছে, খুবই ইম্পর্টেন্ট এই কারণে যে দেখুন মেটিকুলাসলি ডিজাইনের যে অংশ, কি জানি কোটা, আমি এটা বিষয়টা মনে রাখতে পারি না, কোটা আন্দোলনের নামে, কোটা আন্দোলনের সময় যে বলা হচ্ছিল ছাত্ররা আন্দোলন করছে, সেটা রূপান্তর করলো ছাত্র জনতা। আচ্ছা, ছাত্ররা আন্দোলন যদি করে থাকে, তাহলে ছাত্রদের যখন রাজনৈতিক বন্দোবস্ত হলো, যে ছাত্ররা আন্দোলন করে জয়লাভ করলো, তাদের যখন রাজনৈতিক বন্দোবস্ত হলো, সেই বন্দোবস্ত সেই ছাত্রদেরকে ঢাকা ইউনিভার্সিটিতে তারা জয়লাভ করতে পারলো না কেন? তারা নির্বাচনই করলো না কেন? তারা তো রাজনৈতিক শক্তি, তারা তো বলছে যে আমরা এই দেশ মুক্ত করেছি স্বৈরাচারের কাছ থেকে। আমি রাজনৈতিক বক্তার মতন বললাম। তাহলে আপনারা শিবিরকে দিয়ে দিলেন কেন? আমি তো সেই দিন বসেছিলাম যে এরা এত শক্তিশালী, শেখ হাসিনার যে শেখ হাসিনা এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রকে ভয় পায় না, সেই শেখ হাসিনাকে তারা সরাই দিল ক্ষমতা থেকে। অতএব ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চিটাগাং সমস্ত ইউনিভার্সিটিতে তাদের জয়কার হবে, তাদের তো একটা রাজনৈতিক সংগঠন হয়ে গেল এনসিপি। কিন্তু তারা সেটা করতে পারলো না। জামাতের কাজের জন্য বি টিম হিসেবেই তো কাজ করছে, অতএব শিবিরকে তারা সেখানে দখলদারিত্ব করতে দিল। অতএব আমি এই জন্য বলছি যে আমার একটা ভালো কাজ হচ্ছে যে আমি পুরাতন বিষয়গুলো নিয়ে আসছি। সেটা হলো এনসিপি, সেটা হলো ইনকালাব মঞ্চ, সেটা হলো এবি পার্টি, এরকম বহু বিষয়গুলো জামাতের ফান্ডিং এ, জামাতের মজলিসের শুরা থেকে পরিকল্পনা করে বাংলাদেশে এইসবগুলো তৈরি করা হয়েছে। এবং এখন ফিরে যাচ্ছি 5ই অগস্টের বিকাল বেলায়। 5ই অগস্টের বিকাল 3টার দিকে আমাদের বর্তমান সেনাপ্রধান তিনি সর্বপ্রথম একটা বিষয়, এটা আবারও স্মৃতি রোমন্থনের জন্য, বাংলাদেশে কিন্তু দুপুর 1টা থেকে ওই 3টা পর্যন্ত সমস্ত ধরনের ইন্টারনেট বন্ধ ছিল টোটাল, যেটা নিয়ে কিন্তু আর কেউ কোনোদিন টোটাল ব্ল্যাকআউট ছিল। এটা নিয়ে শেখ হাসিনার সময় যে ব্ল্যাকআউট ছিল সেটা নিয়ে বহু কথা, কিন্তু এই 2 ঘন্টার ব্ল্যাকআউট সম্বন্ধে কোনো কিছুই বলা হয়নি। অতএব এই 2 ঘন্টার ব্ল্যাকআউটে পট পরিবর্তন করা হয়। একটা হলো শেখ হাসিনার অফিসে, আর উনি ক্যান্টনমেন্টে ইতিমধ্যে একজন এক্স আর্মি অফিসার দিয়ে আগের রাতেই ডেকে আনিয়েছেন রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকে, এবং সেখানকার প্রধান ব্যক্তি হলো জামাতের এই আপনি বলছেন ডক্টর শফিকুল ইসলাম। উনি কিন্তু জাসদ থেকে আসা, শফিকুর রহমান, ডক্টর
শফিকুর রহমানটা লিখে রাখি। আচ্ছা, ডক্টর শফিকুর রহমান। এই আমি এখন চলে যাই, আমি টিভিতে বা অনলাইনে উনি আমরা যেভাবে ডক্টর দেখি, না, আমরা তো উনি টিভিতে ডাক্তার দেখি না। একজন। জি, ডক্টর না উনি, আপনি তো বহু উনি তথ্য ডাক্তার। আমাকে হ্যাঁ, শিখাচ্ছেন, ভেরি নাইস। উনি হলেন ফিজিশিয়ান, হ্যাঁ। আর কারেক্ট? ডক্টর ইউনূস হচ্ছেন গিয়ে ডক্টর। ফিজিশিয়ান, ফিজিশিয়ান, রাইট। হুম, উনি হলেন ফিজিশিয়ান, মানে রুগী হ্যাঁ। দেখেন, এই ডাক্তার উনি, মাস্টার ফিলোসফি না। আচ্ছা, ঠিক আছে, আমরা চলে যাই। আমাদের প্রধান ওই ২ সেনাপতি ঘন্টার ইন্টারনেট তিনি বন্ধে কি, কি আসলেন হয়েছে? টিভির। ওই ২ ঘন্টার ইন্টারনেট বন্ধে কি, কি হয়েছে আপনি আপনি এটা আরেকটুখানি ডিটেইল বলেন। এটা খুব সংক্ষেপে, কারণ এটা যতটুকু আমি বলবো সেটা আরো ইয়ে করতে হবে, ভেরিফাই করতে হবে, কারণ আমি একটা বিষয় সবসময় বলছি। আচ্ছা, বলেনি। প্রথমত হলো সেই সময়ে গণভবনে একদল প্রেশার করে শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করার জন্য কাজ করে, এবং হুমকিটা প্রচ্ছন্ন যে তো এই ২০ মিনিটেই, ৪০ মিনিটেই, ২৫ মিনিটেই চলে আসছে, এই আক্রমণ হয়ে যাবে। আরেকটা হলো উনি নিজে সকাল ১০টায় শেখ হাসিনাকে আশ্বস্ত করে, এই ওয়াকার সাহেব আশ্বস্ত করে যে সমস্ত কিছু আমাদের নিয়ন্ত্রণে আছে, কোনো অসুবিধা নেই। উনি কিন্তু চলে গেলেন ক্যান্টনমেন্টে গিয়ে কিন্তু উনি আগের রাতেই ব্যবস্থা করে রেখেছেন ওনার অন্য এক্স কলিগ, মানে যে রিটায়ার্ড কলিগ দিয়ে, যে জামায়াতে ইসলামের প্রধান সহ আরো অলি, আবার এই যে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর মোহাম্মদ নজরুল, যাকে আপনারা অন্য ডাকে নামেন আসিফ নজরুল, তাদেরকে ক্যান্টনমেন্টে জড়ো করেছেন। এখানে উনি ওনার প্রধানমন্ত্রীকে বলে গেছেন, আশ্বস্ত করে গেছেন এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। সো এখানে একটা মেটিকুলাসলি ডিজাইনের অংশ ছিল যে জনগণের হাতে তিনি মৃত্যুবরণ করেছেন, জনগণের আক্রমণে, যেটা সমস্ত ধরনের যে নিরাপত্তা বলয় সমস্ত কিছু কিন্তু সেখানে লুজ করে দেওয়া হয়, ওপেন করে দেওয়া হয়। শুধু তুলনা করার জন্য বলছি, সেই একই বাহিনী তারেক জিয়া, যিনি বাংলাদেশের এই মুহূর্তে বর্তমানে কোনো ধরনের রাজনৈতিক প্রোটোকল পাওয়ার যোগ্য নন, তাকে 5 স্তরের নিরাপত্তা দিয়ে রাস্তা দিয়ে হেঁটে 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 মঞ্চে নিয়ে আসা হয়। কোথায় ছিল সেদিন 5 তারিখ, গত 5 তারিখে অগাস্টের আপনারা শেখ হাসিনাকে বাংলাদেশের কোথাও আপনারা নিরাপদ রাখতে পারেননি? অতএব এটা তো মেটিকুলাসলি ডিজাইনের অংশ। এটাই ছিল আমি 5 তারিখ নিয়ে বলা, মৌলিক বলা। কিন্তু সেদিন কি হলো? সেদিন উনি টেলিভিশনের সামনে এসে বললেন অনেক কথা, যে আমরা দেশের দায়ভার, ওই দায়িত্ব নিলাম। উনি বলছে মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন, আমরা এখন বঙ্গভবনে যাব, গিয়ে আমরা দেশ পরিচালনার জন্য একটি সরকার গঠন করব, আমরা দেশকে নিরাপদ রাখবো, কি বললেন। কিন্তু একজন সাংবাদিকের প্রশ্নে এখন বলেন, আপনারা কোন কোন রাজনৈতিক দলের সাথে আলাপ করলেন, উনি কিন্তু প্রথম যে রাজনৈতিক দলটার কথা বলেন, সবাই জানেন কিন্তু আমি রিপিট করতে বাধ্য হচ্ছি আজকে, সেই বললেন জামায়াতে ইসলামী, এবং ওনার আমির এই ডাক্তার শফিকুল রহমানের কথা বললেন। এখন আমি এটা নিয়ে আরেকটু কথা, জামাত, আমি আরেকটু কথা বলি। জামাতের কথা যখন উনি বলছেন, তখন আমি আরেকটু কথা বলতে হবে। ঠিক সেই মুহূর্ত পর্যন্ত যখন বাংলাদেশের সেনাবাহিনী, যারা প্রতিজ্ঞাবদ্ধ বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করবে, তারা একজন প্রধানমন্ত্রীকে দেশে রাখতে পারেননি, তখনও পর্যন্ত বাংলাদেশে সম্পূর্ণভাবে আইনগত নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের নেতাকে ক্যান্টনমেন্টে ওনারা আসতে দিয়েছেন, এবং সেই দলের সাথে ওনারা বলেছেন, প্রথম কথা বলেছেন। অতএব এটা ভবিষ্যতে যে কোনো সরকার, যে কোনো বাংলাদেশি সরকার এটা নিয়ে কথা, এই বিষয়টা আনতেই হবে কোর্ট মার্শালে। কারণ আমি ততক্ষণ পর্যন্ত আমি কোনো আইন ভাঙতে পারি না যে আইনটা এখনো পর্যন্ত বলবৎ। আইনটা যদি পরবর্তী মুহূর্তে চেঞ্জ হয়, তখন আমি এটা কাজ করতে পারি। উনি তো আইন বলেন নাই যে আমি মার্শাল ল জারি করলাম, বাংলাদেশের সমস্ত আইন বন্ধ, অতএব আমি যার সাথে খুশি তার সাথে কাজ করব। এটা তো করেন নেই, করেছেন আইন ভঙ্গ করেছেন। অতএব আপনি যে তথ্য তুলে ধরলেন, গত সপ্তাহে তিনি আবার জামাতের আমির তার সাথে দেখা করেছেন।
আজকে জামায়াতের আমির দেখা করার মৌলিক যে কারণ আমরা জানি, যতটুকু জানতে পেরেছি, এটা খুবই গোপন রাখা হয়েছে। এমনকি ডিজিএফ এর এরাও তেমন কিছু এখনো পর্যন্ত জানে না কি হচ্ছে, কি বিষয়টা নিয়ে আলাপ হলো। কারণ আপনারা জানেন সেখানে একটা ক্লাব রয়েছে ক্যান্টনমেন্টের ভিতরে, কি একটা যারা ইতিমধ্যে আর্মিতে নেই তাদের জন্য একটি ক্লাব, অফিসার্স ক্লাব, প্রাক্তন অফিসার্স ক্লাব, যাদেরকে একটা কি শব্দ দিয়ে ব্যবহার করে তাদের সংক্ষেপে, আপনি হয়তোবা জানেন। আমি রাওয়া ক্লাব, হ্যাঁ, ইচ্ছা করেই অনেক সময় রাওয়ার কথাই বলছি, কিন্তু ইচ্ছা করেই আমি মনে রাখতে পারি না আর কি। এই রাওয়া ক্লাবের এরা নিয়ন্ত্রণ করে, ওইখান থেকে আসলে সমস্ত কিছুই ওইখান থেকে ঘটছে, এবং সেটার মূল নিয়ন্ত্রক কিন্তু জামাতপন্থী এবং স্পেশালি গোলাম আজমের সন্তান এবং এদের সন্তান নিয়ন্ত্রিত এই গোষ্ঠীটার মাধ্যমে সম্পূর্ণভাবে এই ওয়াকারের সাথে তাদের যোগাযোগটা রক্ষা করে চলছে। এখন তারেক জিয়া আসাতে দেখুন ক্ষুধা বক্সকে সরিয়ে দেওয়া হলো। এটা কেন সরিয়ে দেওয়া হলো? উনি এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, উনি কিন্তু বিএনপির জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, যে ব্যক্তিটা জজ মিয়া নাটক সাজিয়েছিলেন, এবং তাকে যখন আনা হলো, নিয়োগ দেওয়া হলো, তখন কিন্তু কোনো হইচই হলো না। কিন্তু যখন তাকে সরিয়ে তারেক আসছে, তার আগে ডেইলি স্টার পুড়িয়ে দেওয়া হলো, প্রথম আলো পুড়িয়ে দেওয়া হলো, ক্ষুধা বক্সকে সরিয়ে দেওয়া হলো। এখন আবার এই 24 ঘন্টার ভিতরে যখন দেখা গেল যে বাংলাদেশে আসলে তাদের পায়ের তলা থেকে আর মাটি নেই বললেই চলে। জামায়াতে ইসলামের ভোট ব্যাংক বাংলাদেশে কখনোই ছিল না, এবং আমি মনে করি যে জামায়াতে ইসলাম যে কাজগুলো এখন প্রতিদিন করে যাচ্ছে, তাতে করে তাদের পায়ের নিচে যে মাটি একেবারেই সরে গেছে, সেটাকে পুনরুদ্ধার করার জন্য, প্রোটেকশন নেওয়ার জন্য ওয়াকার সাহেবকে আরেকটা ধমক দিবেন কিনা ইয়াকে, ডক্টর ইউনূসকে। কারণ ওয়াকার সাহেব যে কাজটুকু করছেন সেটা কিন্তু ঠিকাদার হিসাবে করছেন। আমি কথাটা বুঝাতে পারলাম কিনা? কারণ এই এনসিপির বহু সম্মুখ সারির নেতারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে সবসময় স্লোগান দিত ওয়াকার সম্বন্ধে, যে সেনাবাহিনী ঠিকাদার। মনে আছে এই কথাগুলো? সেনাবাহিনী কিসের ঠিকাদার, কিসের ঠিকাদারি দায়িত্ব? অতএব সেখানে তারা গেলেন। আমার মনে হচ্ছে এইটা একটা গুরুতর সিগন্যাল, যারা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন, যারা স্বেচ্ছা নির্বাসন থেকে বাংলাদেশে গিয়েছেন রাজনীতি করার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য, তাদের জন্য এটা ভাবার বিষয় যে জামাতের সাথে বাংলাদেশের যে সেনাপ্রধান, তার সখ্যতা, এবং উনি বারবার রাজপথে তাদের গুন্ডাবাহিনী নামিয়ে রেখে ওখানে গিয়ে কি আলাপ করেন, এবং এই এনসিপির সকল সদস্যদেরকে বাংলাদেশের সেনাবাহিনীর সাঁজোয়া জানে বহন করে সারা বাংলাদেশ, স্পেশালি আমাদের গোপালগঞ্জে যে গণহত্যা চালিয়ে দেওয়া হলো, সেই সেনাবাহিনী কেন করলো? অতএব আপনার যে তথ্য, এটার সাথে আমার অল্প কিছু তথ্য একসাথে মিলে যায়, যে এখানে একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে। মনে করা হচ্ছে যে শাহবাগে অন্য কিছু ঘটিয়ে নির্বাচনকে বানচাল করে দিয়ে, এমনকি তারেক জিয়া যাতে আবার চলে যেতে বাধ্য হয়, অথবা তার জীবনের প্রতি সংশয় হয়, তাহলে তো উনি আর থাকবেন না। কারণ ওনাকে দেশে আসার আগে আমরা এই কথাটা দুজন আলাপই করতে পারি। উনি দেশে আসার আগে কিন্তু বারবার বলছিলেন, দেশে ফিরে আসা শুধু আমার একার উপর নির্ভর করছে না। অতএব এই যে ডটগুলো একসাথে, সেখানে জামাত কি খেলা খেলছে, কালকে সকালে কি হবে, তারেক জিয়া যদি হুমকির মুখে পড়েন, উনি যদি সরে যান, নির্বাচন যদি ঝুলে যায়, আমেরিকান গ্রিন সিগন্যাল কি আসলে সেফ এক্সিট, না যদি এরকম হয় যে নির্বাচন চলছে আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে, তাই না? মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে দিয়ে তারা এত দীর্ঘ সময় পরে এখন ওই ব্যবস্থায় যাচ্ছে কিনা। তবে খুশির সংবাদ, আমরা বাঙালিরা অন্য জাতির মতো নয়। আমরা বাঙালিরা ইতিমধ্যে জেনে গেছি যে বাংলাদেশের পথ ছিল শান্তির পথ,
বাংলাদেশের মানুষের উন্নয়ন, মানব সম্পদের প্রত্যেকটি সেক্টরে উন্নয়নের জন্য দায়ী শেখ হাসিনা। তো শেখ হাসিনার সরকারের পরে যদি এর চেয়ে বেটার কোনো সরকার আসতো তাহলে মানুষ আবার শান্ত হয়ে পড়তো। মানুষকে যেহেতু উস্কানো হয়েছে যে আমরা আরো বেটার দেব, আমরা তোমাদেরকে ভোটের অধিকার দেব, আমরা সবাই এমপি হয়ে যাব, সবাই মন্ত্রী হয়ে যাব, ওরা একা খাচ্ছে কেন, শব্দগুলো কিন্তু এইসবগুলোই ছিল যার জন্য তারা ওয়ার্ড ইউজ করতো। অতএব আশঙ্কা আপনার যেরকম আমারও এরকম, কিন্তু ভরসা রাখলাম বাংলাদেশের মানুষের উপর। না, নিঃসন্দেহে আমার কিন্তু বাংলাদেশের মানুষের উপর অনেক আস্থা। একথা সত্য যে দর্শক আপনারা কি আমার সাউন্ড শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? কারণ আমি একটু আমি বলি টেকনোলজিক্যালি আমি একটু চ্যালেঞ্জড পারসন। আমি একটু কম বুঝি টেকনোলজি। তারপরে যদি আমাকে একটুখানি জানাতেন যে আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা, আমি চেষ্টা করেছি এটা ঠিক করার। যাই হোক, যেটি আমি বলছিলাম যে বাংলাদেশের মানুষের উপর কিন্তু আমার আমার অনেক আস্থা। আপনি যেটি বলছেন না যে আমরা একটু অন্যরকম জাতি, অন্যদের মতো নয়। আমরা নদীর দেশের মানুষ, আমরা জোয়ার ভাটার মানুষ, আমরা কাদামাটির মানুষ। আমরা হয়তো অনেক সময় এদিক ওদিক খেই হারাই, কিন্তু আবার সময় মতো কিন্তু আমরা আবার ঠিক লাইনেও উঠে যাই। আমরা জানি কোথায় আমাদের শক্ত হতে হবে। সো আমরা একটু ভুলভ্রান্তি করি, আবেগতাড়িত হই। ওইটা একটুখানি ক্ষমা সুন্দর দেখবেন আরকি। সেজন্য আমি বাংলাদেশের মানুষের উপর অনেক ভরসা রাখি, আস্থা রাখি। যাই হোক, আ যেটা বলছিলাম যে আপনি যেই ব্যাখ্যাগুলি দিলেন আমার কাছে মনে হয় খুবই অসাধারণ এবং একদমই পাজেলের মতো মিলে যায়। হ্যাঁ? উম আমরা ঠিক জানি না কি হচ্ছে, কিন্তু যেই সংশয় আছে, আবার যে প্রশ্নগুলো আছে, বিশেষ করে নির্বাচন যে এই সরকার দিতে চায় না এবং জামায়াত যে নির্বাচন চায় না, এনসিপিও নির্বাচন চায় না, সেটি তো তারা নানানভাবে বলেছে। স্পষ্টতই বলেছে যে তারা চায় যে আ জুলাই সনদ আগে হবে, তারপরে নির্বাচন। তারা চায় গণভোট আগে, তারপরে নির্বাচন। তো এভাবে করে সুতরাং তারা তো বিভিন্ন সময় টালবাহানা করেছি। এখন আমরা এই, এই চূড়ান্ত ক্ষণে পৌঁছে গেছি কিনা? দস্তগীর জাহাঙ্গীর, আপনি কি আমার কথা শুনতে পেয়েছেন? আমি পূর্ণটা শুনেছিলাম কিন্তু পূর্ণটা শুনতে পাইনি। আপনি যদি প্রশ্নটি হচ্ছে প্রশ্নটা কি আবার যে করেন তাহলে আমি এই যে ধরে। এই সংকটের আমরা নির্বাচন নিয়ে টালবাহানা, নির্বাচন হবে কি হবে না। এই যে এত রকম সংকট, এই সংশয়, সেটির চূড়ান্ত ধাপে পৌঁছে গেছি কিনা? হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই বিষয়টা আমরা যেভাবে দেখব, আমরা যেভাবে তুলে ধরবো সেটা চেষ্টা করব যাতে আ এমন হয় যে আমরা আমরা কিন্তু ব একটা কথা বলে রাখি যে আমরা ভাগ্য পরীক্ষাও করতে পারি না। আমরা পূর্বাভাসের কিছু বলতে পারি কিন্তু কি ঘটবে একদম পুঙ্খানুপুঙ্খভাবে বলার কোন ধরনের উপায় আমাদের হাতে নেই এবং পৃথিবীর কারো হাতেই নেই। কিন্তু আমরা যেই এনালাইসিসটুকু এতক্ষণ করলাম, আমাদের দর্শক শ্রোতা আপনারা যারা শুনছেন, আশা করছি আপনারা আমাদের সাথে একমত হবেন। আপনাদের দ্বিমত হওয়াটাও প্রয়োজন। যদি এই দ্বিমতে আরো কিছু বেরিয়ে আসে, আমরা ভবিষ্যতে এটা নিয়ে আবারও কথা বলব। কিন্তু নির্বাচন হবে কি হবে না, আমরা যদি এটা 50-50 সম্ভাবনার কথাও আমি এখানে বলব না। আমরা যেই কথাগুলো বলবো সেটা হলো নির্বাচন কেন হবে? নির্বাচন না দিয়ে যদি আমি ক্ষমতায় থাকতে পারি, ক্ষমতাই যদি আমার মৌলিক লক্ষ্য হয়, যেটা এনসিপির নারী নেতৃবৃন্দ যারা এনসিপি থেকে চলে যাচ্ছেন, সুলতানা রহমান আপনার ইন্টারভিউ এসে ওনারা একই কথা বলে গেছেন যে আমাদের মৌলিক লক্ষ্যটাই দেখলাম যে যেকোনো উপায়ে যেকোনো ভাবে ক্ষমতায় যেতে হবে, ক্ষমতায় থাকতে হবে। কিসের জুলাই, কিসের অমুক, ক্ষমতায় যাওয়া, এমপি হওয়া, সেটাই আমাদের মূল লক্ষ্য। এটাই যদি মূল লক্ষ্য হয়, তারা কিন্তু সেখানে পৌঁছে গেছে। আপনি আমার সাথে একমত হবেন সুলতানা রহমান। তারা কিন্তু বাংলাদেশের এমন কোন সেক্টর নাই যেই সেক্টরগুলো তারা নিয়ন্ত্রণ করে না। তারা আর্মি নিয়ন্ত্রণ করে, তারা পুলিশ নিয়ন্ত্রণ করে, তারা বিচার বিভাগ পরিবর্ধন সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে। তারা বাংলাদেশের এক্সিকিউটিভ অফিসের সম্পূর্ণটা নিয়ন্ত্রণ করে। তারা এক্সিকিউটিভ অফিসের যারা এক্সিকিউটর, আমি সচিবালয়, তারা প্রথম সপ্তাহেই সেটা সম্পূর্ণভাবে দখলে নিয়েছে। অতএব একটি দেশ পরিচালনার জন্য আমি যদি পরিচালক হতে চাই, তাহলে নির্বাচিত হয়ে এসে যে কাজগুলো
আমার উপর বর্তাবে বা আমি নিব, সেইটা আমি ইতিমধ্যে আমার হাতে, অতএব আমি এটা ছাড়বো কেন? এইটাই তো হলো জামাত এবং এনসিপি, এবি পার্টি, এই যে আরেকটা কি ইনকালাব মঞ্চ বা মঞ্চ, এই সমস্ত গুলোর তো তারা ক্ষমতায় আছে, এবং সেই সাথে তাদের সাথে রয়েছে কে? বাংলাদেশ সেনাবাহিনী। এই বাংলাদেশ সেনাবাহিনী যদি ইশারা দেয়, তারা কালকে ডক্টর ইউনূসকে ফেলে দেবে। ডক্টর ইউনূসকে ফেলে দিয়ে এই যে আপনি ডক্টর বলেন বা ডাক্তার বলেন শফিক, উনাকে বলবে যে উনি বসুন ওই জায়গায়, আমরা এটা ইয়ে করি। কারণ তারা কিন্তু গণতান্ত্রিক রাজনীতিতে তারা বিশ্বাসী নয়। এই কথাটা সুযোগ হলো বিশ্লেষণ করার, যে তারা করে জামায়াত ইসলাম এবং এরা তার এবিসিডি গ্রুপগুলো হলো ক্যাডার রাজনীতি করে। ক্যাডার রাজনীতি আর গণতান্ত্রিক রাজনীতির মধ্যে পার্থক্যটা হলো এই, আমরা গণতন্ত্রের ভিতরে থেকে ক্ষমতায় গেলেই আমরা আমাদের নীতিটুকুই বাস্তবায়ন করব, বাকি সব আমরা বন্ধ করে দেব। এটার উদাহরণ দেই। উদাহরণ প্রকৃষ্ট দুইটা উদাহরণ আছে। একটি উদাহরণ হলো ইরান, আরেকটি উদাহরণ হলো ইস্ট ইউরোপ। বলশেভিক রেভলিউশন রাশিয়াতে হয়, সেখানে তারা সমাজতন্ত্র কায়েম করে, কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর ইস্ট ইউরোপের দেশগুলো যেমন ইস্ট জার্মানি, চেকোস্লোভাকিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, বুলগেরিয়া, এই সব তৎকালীন যুগোস্লাভিয়া, সমস্ত দেশগুলোতে কমিউনিস্টরা ক্ষমতায় আসে কিন্তু নির্বাচনের মাধ্যমে। এই ধরনের একটা পরিস্থিতি যুদ্ধ অবস্থার পরে নির্বাচনের মাধ্যমে, সেই গণতান্ত্রিক নির্বাচনে তারা ক্ষমতায় গিয়ে 24 ঘন্টার ভিতরে তারা দেশে শুধু একটি মাত্র রাজনৈতিক দল থাকবে, সেটা হবে তাদের জনগণের দল যারা নির্বাচিত হয়েছে, বাকি সবাই হলো দেশের শত্রু। এটা কিন্তু এই জামায়াতে ইসলাম এবং তারা করবে নির্বাচিত, যে তারা যদি নির্বাচনের সিল লাগাতে পারে যে আমরা নির্বাচিত, তাহলে পরের দিনই বলবে যে মেয়েরা তোমরা ঘরে থাকবে, বের হলে তোমরা বেত্রাঘাত পাবে। বাংলাদেশ নাই, এটা হলো পাকিস্তান, এবং এখানে 71 হলো ভারতের ষড়যন্ত্র। সমস্ত মুক্তিযোদ্ধারা হলো বা দেশ বিরোধী শক্তি, যেটা তারা 71-এ বারবার আপনারা পত্রিকা দেখলে পাবেন। অতএব তাদের এই ইচ্ছাটা তারা আবারও প্রকাশ করছে, এবং গত 48 ঘন্টায় ঢাকা থেকে যতগুলো মানুষ যারা আপনার মতন তথ্য নিয়ে কাজ করছে বা আমাদের সাংবাদিকতা জগতে যুক্ত, তারা কিন্তু এই আমাদের শাহবাগের এই ঘটনা যেটা আপনি আমাকে এখন স্মরণ করিয়ে দিলেন, এটা নিয়ে খুবই সংশয় আছে, খুবই চিন্তায় আছে যে যে কোনো সময় এরা কোনো দুর্ঘটনা ঘটাবে, তখনই যখন উত্তরপাড়া থেকে বলবে ওকে উই আর ওকে উইথ দ্যাট। অতএব এখানে যে আমাদের মানুষকে খুবই আমাকে একজন মেসেজ পাঠিয়েছেন যে ডক্টর ইউনূস মাহমুদুর রহমানকে দিয়ে ইনকিলাব মঞ্চকে রেডি করে রেখেছে শাহবাগে অ্যাটম বোম হিসেবে, যাতে ইলেকশন না হতে পারে। ওটা এনসিপির সেকেন্ড ভার্সন রাজনৈতিক দল হিসেবে আসছে। এক্স্যাক্টলি এটা একদম এর চেয়ে সুস্পষ্ট। ধন্যবাদ আপনাকে, যিনি পাঠিয়েছেন তাকে ধন্যবাদ জানাই যে এই তথ্যগুলো আপনারা যারা আমাদেরকে শুনছেন ঢাকা থেকে যদি আপনারা আমাদের সকলকে আমাদেরকে এই তথ্যগুলো আরো প্রতি সেকেন্ডেই পাঠান, আমাদের জন্য সুযোগ হয়। একটি কথা এখানে তুলে ধরি, আপনাদের এই মেসেজগুলো পেলে কি কাজগুলো হয়। ঢাকা থেকে যখন জানানো হলো যে খালেদা জিয়া ইতিমধ্যে মুমূর্ষু বা মৃত্যুবরণ করেছেন এরকম কিছু, তখন আমাদেরকে এটাও জানানো হলো যে তাদের পরিকল্পনা হলো 16 ডিসেম্বর ঘোষণা করা হবে যে উনি মৃত্যুবরণ করেছেন। এই তথ্য যখন আমাদের কাছে চলে আসে বিশ্বব্যাপী, তখন কিন্তু সারা পৃথিবীতে এই কথাটা ছড়িয়ে পড়ে যে ডক্টর ইউনূসের পরিকল্পনা, এবং স্পেশালি মাহমুদুর রহমানের কথা বলছেন যে এই আমার দেশ বোধহয় পত্রিকার নাম না কি দেশ, সে এই পরিকল্পনা বাস্তবায়নের ছিল। সারা বিশ্বে যখন আমরা কথা বলতে শুরু করলাম যে এটা আরেকটা 15ই আগস্টের মতন মৃত্যু নিয়ে একটা হবে, তখন কিন্তু তারা এই দুঃসাহসটা দেখায়নি। অতএব আপনাদের তথ্য নিয়েই আমাদের কাজ, এটা জানাবেন। তবে আপনার কথাই ফিরে যাই সুলতানা রহমান, বাংলাদেশের মানুষের উপর আপনার মতন আমার চরম আস্থা আছে, যে সমস্ত কিছুর উপর দিয়ে তারা প্রমাণ করেছে যে 2024 সনের জুলাই মাসে তারা যেভাবে মানুষকে ব্ল্যাকমেইলিং করে রাস্তায় নামাতে পেরেছিল, সেটা কিন্তু তারা সেই মুখোশ তাদের উন্মোচন হয়ে গেছে, এবং মানুষ তাদের কাছ থেকে ফিরে চলে আসছে। এবং যখনই তারা বলছে 71 মানি না,
এর দ্বারা কিন্তু এটা কিন্তু তারা বারবার বলতো প্রথম সপ্তাহে প্রথম মাসে, সেটা মানুষ যখন প্রত্যাখ্যান করলো তারা কিন্তু এখন আবার বারবার ৭১-এ ফিরে যায় এবং তাদের প্রথম সারির অনেকেই বলেছে যে আমরা মুজিববাদ বিরোধিতা করাটা আমাদের ভুল ছিল, ৭১-কে মুছে দেওয়ার আইডিয়াটা আমাদের ভুল ছিল। এটা উল্লেখ করার মৌলিক কারণটা হলো ষড়যন্ত্র তারা করবে। আমি লেটেস্টটা বলতে চাই আপনাকে, যেখানে মাহফুজ আলম, আপনি জানেন যে তিনি প্রথম মুজিববাদের ঘোরতর বিরোধিতা করে বলেছে আমাদের সংবিধান মুজিববাদী সংবিধান, এটি আওয়ামী লীগের সংবিধান। হ্যাঁ, সেই মাহফুজ আলম এখন বলছেন যে মানে মুজিববাদ বাংলাদেশের এত গভীরে প্রথিত যে এটি আর তাদের পক্ষে ভাঙা সম্ভব নয়। হ্যাঁ, তাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে। এটি বুঝতে তাদের ১৭ মাস লেগেছে। তারা তাহলে কি গবেষণা করেছে, কি পড়ালেখা করেছে, বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, রাজনৈতিক দর্শন, এগুলি তারা কি বা বুঝেছে? যখন এই মাহফুজ আলমকে কি বলে মাস্টার মাইন্ড বলা হলো, তখন তাকে বিরাট এক জ্ঞানী লোক হিসেবে আবির্ভূত করা হলো। সেই জ্ঞানী লোকটি যখন বুঝতে পারে না যে বাংলাদেশের মাটির কত গভীরে এই মুজিববাদটা, আমি মুজিববাদ বলতে আমি কিছু বুঝি টুঝি না, আমি বুঝি মুক্তিযুদ্ধ আমাদের জাতিগত কোড। আরো সহজ করে বললে ১৯৭১ আমাদের জাতিগত পাসওয়ার্ড, যেটি এই পাসওয়ার্ড ব্যবহার করে তারা কিন্তু ২৪-এর আন্দোলনে তারা সফল হয়েছে। তারা আমাদের জাগরণী গান গেয়েছে, আমার দেশের পতাকা মাথায় বেঁধেছে, বঙ্গবন্ধুর ভাষণ ব্যবহার করেছে, রাইট, মুক্তিযুদ্ধের স্লোগান ব্যবহার করে, আমাদের এই জাতিগত পাসওয়ার্ড ব্যবহার করে আমাদেরকে সেখানে নিয়ে গেছে। কিন্তু তারা প্রথমে এসেই পাসওয়ার্ডটি রিসেট করতে চাইলো। ওটি তো আমাদের ইনবিল্ট, ওই পাসওয়ার্ড তো কেউ চেঞ্জ করতে পারবে না, এটা আপনার ইনবিল্ট। সুতরাং তখনই হোঁচট খাওয়া শুরু করলো। এখন ১৭ মাস এসে তারা উপলব্ধি করলো, আরে এই ১৯৭১ সালের যে পাসওয়ার্ড দিয়ে বাংলাদেশ তৈরি, এইটি পাসওয়ার্ড তো একেবারে মাটির গভীরে, এর পাসওয়ার্ড তো বদলানো যায় না, যাবে না। হ্যাঁ, আরো অনেক অপেক্ষা করতে হবে। সো আমি বলতে চাচ্ছি যে আমি একটু শেয়ার করলাম আমার উপলব্ধিটা। তো থ্যাংক ইউ সো মাচ। আমি অবাক হচ্ছি আপনি দুর্দান্ত ভাবে যে এটা হলো built password, nobody can change it. যায় না, Very nice. হ্যাঁ, Go ahead. মানে এই পাসওয়ার্ড তারা যেই বদলাতে আসবে সে ভেঙে যাবে, সেই রাষ্ট্র চালাতে পারবে না। এই আমাদের জাতিকে তাদের বোঝার সক্ষমতাই নাই, কারণ আমার পাসওয়ার্ড আপনি ব্যবহার করছেন, আমরা আবেগে চলে গেছি। ডেফিনেটলি ওই যে আমরা হয়তো আওয়ামী লীগকে অনেক সমর্থন দিতে পারি, কিন্তু এই জুলাইয়ের আন্দোলনে অন্তত ৩০-৪০% মানুষ আওয়ামী লীগের ছিল। কিন্তু কারণ তারা যখন দেখেছে আমাদের সন্তানদেরকে আমাদের পুলিশ হত্যা করছে, সুতরাং কেউ কিন্তু তার আবেগকে রাখতে পারেনি, কারণ আমরা তো প্রতিবাদী জাতি, আমরা তো সংগ্রামী জাতি। সুতরাং ওই আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু আওয়ামী লীগেরই ৩০-৪০% মানুষ মাঠে নেমেছিল। ফলে যেটি হয়েছে যে এখন তারা হোঁচট খাচ্ছে পদে পদে এবং তারা হাল ছেড়ে দিচ্ছে। এখন তারা কি স্বেচ্ছায় হাল ছেড়ে দিছে, নাকি এই যে গ্রিন সিগন্যাল যেটি আমি আজকে আমার হেডলাইন করেছি সেটির সঙ্গে একীভূত? ওই যারা গ্রিন সিগন্যাল দিয়েছে তারাও বুঝতে পারছে যে আরে এই জাতির তো পাসওয়ার্ড আর বদলানো আমাদের পক্ষে সম্ভব না, সেই কারণে তারা এটির এখন অন্য কোনো সিস্টেমে মানে বাইপাস করতে চাচ্ছে কিনা। ধন্যবাদ। আমি প্রথম আপনাকে স্যালুট জানাই। খুব সুন্দর ভাবে বাংলাদেশকে আপনি তুলে ধরেছেন আপনার দর্শক শ্রোতাদের সামনে, যে বাংলাদেশকে মুছে দেওয়া যায় না, রিসেট করা যায় না, বঙ্গবন্ধুকে রিসেট করা যায় না, ৭১-কে রিসেট করা যায় না। আপনার একটা বাড়ি ৩২ নংকে একটা বাড়ি হিসাবে ঘুরিয়ে দিতে পারেন, কিন্তু ৩২ নংকে আপনারা কখনোই ঘুরিয়ে দেওয়ার সক্ষমতা এই পৃথিবীতে হবে না। এটা আপনি সুন্দর করে তুলে ধরলেন। রাষ্ট্রীয় আমি যেই কথাটা আপনি বললেন যে আওয়ামী লীগের কিছু মানুষ সেদিন জুলাই আন্দোলনে সহযোগিতা বা সংযুক্ত হয়েছে, আমি অন্যভাবে বলি কথাটার, ওটা আমি দ্বিমতের চেয়ে বিশ্লেষণটা করতে হবে। বিশ্লেষণটা হলো যে মেটিকুলাসলি ডিজাইনের একটা অংশ হলো আপনার সব সময় পৃথিবীতে যখন যে কোনো রাষ্ট্রকে আপনি করতে চান, রেজিম চেঞ্জ করতে চান, তাহলে বাইরের ফোর্স সরাসরি আসতে হবে, অথবা
রাষ্ট্রকে খেপিয়ে তুলতে হবে। হুম। বাংলাদেশে যেটা প্রয়োগ হয়েছে সেটা হলো রাষ্ট্রকে খেপিয়ে তোলা হয়েছে। কিভাবে খেপিয়ে তোলা হয়েছে? বঙ্গবন্ধুকে ব্যবহার করা হয়েছে এবং সেই রাত্রেই বলা হলো তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। রাষ্ট্র কিন্তু তখন খেপে গেল যে এটা কি বলে, এটা তো রাষ্ট্রদ্রোহিতা। আমাকে তো রাষ্ট্র কিন্তু সাদা কালো, রাষ্ট্র কিন্তু সবসময় দেখবে যে এটা রাষ্ট্রদ্রোহিতা, এটা আইন ভঙ্গ কিনা। অতএব রাষ্ট্র যখন খেপে গেল এবং রাষ্ট্র যখন নির্দেশ দিল যে এরা তো রাষ্ট্রদ্রোহিতা কাজ করছে, তাদেরকে বিচারের আওতাধীন করো, ঠিক তখনই তাদের মেটিকুলাস ডিজাইনে রাষ্ট্র কিন্তু ইতিমধ্যে খেপে গেল। তারা তাদের স্নাইপার দিয়ে সেই রাষ্ট্রের সেই ছাত্রদেরকে গুলি করে হত্যা করা শুরু করলো এবং তারা নিজেরা তাদের ওয়েল ট্রেইনড প্যারামিলিশিয়া দিয়ে পুলিশের উপর আক্রমণ শুরু করলো এবং এটাকে দেওয়ার জন্য, যে কত নৃশংসতা দেখানোর জন্য তারা এটা কোনো সাধারণ মানুষ পুলিশকে মেরে এত উপরে লাশ এইভাবে সুন্দর করে ঝুলিয়ে রাখতে পারে না। এটার জন্য লাগে প্যারামিলিটারি ট্রেনিং এবং সেটা তারা করে রাষ্ট্রকে দেখানো হলো যে কি নৃশংসতা চলছে, যে মানুষ এত খেপে গেল যে পুলিশ বাহিনীকে মেরে মানুষ নিজেরাই ঝুলে রাখছে। বাংলাদেশের মানুষ এত নৃশংস নয়, আমাদের সিভিলিয়ানদের কথা বলছি। অতএব তারা যে এইভাবে রাষ্ট্রকে তারা খেপিয়ে তোলে এবং রাষ্ট্র সেই ট্র্যাপে পড়ে তাদের দ্বারা তারা যারা মিলিশিয়া তারা নামায়, তারা নিজেরা এখন প্রতিনিয়ত স্বীকারও করছে। এই যে ছেলেটা সর্বশেষ পদত্যাগ করে, সেই ছেলেটা বলছে যে সেদিন যদি সাধারণ আন্দোলনে পুলিশ বাহিনী হত্যা করে যদি আমরা ক্ষমতার পরিবর্তন না করতাম তাহলে আমাদের অস্ত্র নিয়ে মাঠে নামার প্রস্তুতি ছিল। এটা তো তারাই বলছে। অতএব আমরা সেখানে যাই যে তারা আজকে যে কথাটা বলছেন যে মাহফুজ আলম সহ, যে তারা তাদের ভুল তারা মনে করছিল যেটা সেটা আসলে সত্য নয়। আসলে বিষয়টা হলো এরা হলো বলির পাঠা, এইভাবে বলবো। এরা সামনাসামনি ওদের কোনো তাদের প্রত্যেকটি আমি দুঃখজনক ভাবে আমি আসলে আমাদের দর্শক শ্রোতা আপনার দর্শক শ্রোতার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি মানুষের প্রত্যেকটি মানুষ ধনী গরিব দেখতে ভালো খাটো মোটা সবাইকে শ্রদ্ধা রাখি, কিন্তু একটা কথা তো তুলে ধরার জন্য আপনারা যদি এই কয়েকজন এনসিপি এবং মাহফুজ সহ সকলের 2024-এর জুলাই মাসের ছবি দেখেন তাহলে দেখতে পাবেন যে তারা আসলে কোনো ক্রমেই বাংলাদেশের রাজনীতির যে ফ্যাব্রিক এর কোথাও নেতৃত্ব মানে তারা সদস্য হিসেবেও ছিল না। অতএব এদেরকে যে দীর্ঘ সময় ধরে তৈরি করা হলো অনেকটাই স্লিপিং এজেন্টের মতন করে এবং তাদের মগজে ঢালা হলো যে মুজিববাদ মানেই খারাপ, মুজিববাদ মানেই খারাপ। আপনি বলছিলেন মুজিববাদ, এটা আপনি জানেন না, আমি খুব সংক্ষেপে মুজিববাদ মানেই বাংলাদেশ, মুজিববাদ মানেই ৭২-এর সংবিধানের ৪টা মৌলিক স্তম্ভ, এটাই মুজিববাদ। মুজিববাদ অন্য কোনো নতুন বাদ নয় পৃথিবীতে, এটা বাঙালিত্বের প্রথম বাঙালি জাতীয়তাবাদ হলো মুজিববাদ। অতএব সেখানকে সে না বুঝে, সম্পূর্ণ না বুঝে, যেমন আপনি যদি এখানে উল্লেখ করতে পারি যারা ইচ্ছা করেন দেখতে পারেন ইয়া থেকে অ্যামাজনে অথবা ইউটিউবে বিভিন্ন জায়গায় ব্রুটাল নিকিতা এটা হলো ফরাসি একটি ফিল্ম, সেখানে দেখবেন যে কিভাবে তাদেরকে এই স্লিপিং এজেন্টদেরকে ব্যবহার করা হয় এবং তারপরে আবার কিভাবে তাদেরকে লিকুইড করা হয়, কিভাবে শেষ করে দেওয়া হয়। অতএব এখানে এদের দ্বারা বলানো হলো যে কি উনি কি মাস্টার মাইন্ড। আরে মাস্টার মাইন্ড বাংলাদেশে গিয়ে দেখি সমস্ত বিজ্ঞ মানুষের সামনে দাঁড়ায় তাই পালনবাদ কি বাদ সমস্ত বাদ বুঝাচ্ছে। আমি নিজে বুঝতে পারছিলাম না উনি কি বাদ বুঝাচ্ছেন। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, আপনি যেটা বললেন যে আমি তো আসলে কোনো বাদই বুঝিনি। উনি যে বাংলাদেশে মুজিববাদ বলেন, জয় বাংলা বলেন, ৭১-এ বাংলাদেশে ৩০ লক্ষ মানুষ যখন নিহত হয় তাহলে আপনি এই যে পালংবাদের নিয়ে আসছিলেন আপনার পরিবারেও খুঁজে দেখেন কেউ না কেউ সেই ৩০ লক্ষের কোনো কাউকে রক্ত দিতে হয়েছিল। এটা একজনের আমরা বলবো একজনের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়নি। লক্ষাধিক যারা বলেন সেটাও সত্য নয়, এটা হলো ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে,
অগণিত শিশু, যেই সকল শিশুদের কথা আমরা এখনো জানি না তারা কোথায় আছে, জীবিত আছে, তাদের হত্যা করা হয়েছে। অতএব এইটাকে এমন ভাবে সুন্দর করে আপনি তুলে ধরার 2 জন্য লক্ষ ধন্যবাদ। নারী নয়, 4 লাখ নারী। 4 লক্ষ নারী, 4 লক্ষ নারী। থ্যাংক ইউ সো মাচ। 4 লক্ষ নারী। শিশুদের কোনো পরিসংখ্যান আমার জানা নেই, বা হয়তোবা থাকলেও। এখন কথাটা হলো, যে কথাটা আপনি তুলে ধরলেন সেটার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। কিন্তু প্রশ্নটা যেটা রাখলেন, রাষ্ট্রের এই মুহূর্তে এদের আসলেই তারা জানে যে রাজনৈতিক রিয়েল যে গেম, রাজনৈতিক রিয়েল যে ফ্যাব্রিক, সেখানে আন্তর্জাতিক প্লেয়াররা সজাগ হয়ে পড়েছেন। আমেরিকা এখন অ্যাক্টিভলি কাজ করছে, এটা একপক্ষীয় নয়। ইন্দো প্যাসিফিক জোনে বাংলাদেশে ভেতরে এই ধরনের যারা উগ্রবাদের চাষ করে তাদেরকে ক্ষমতার বলয়ে রেখে ৭১-এর স্বাধীনতার মূল মন্ত্রকে বাদ দিয়ে সেখানে উলফার মতন সংগঠনকে আশ্রয় দিয়ে এখানে ভারতের সাথে যুদ্ধ খেলা খেলে এই অঞ্চলে কখনোই ভারতের জন্য নয়, ইন্দো প্যাসিফিক জোনে চায়নার জন্য নয়, এমনকি আমেরিকার যে স্বার্থ বঙ্গোপসাগর সহ, সেটাও সেখানে হবে না। অতএব আমি আবারও বলি, আপনি হয়তোবা এই ধরো, আমি যেভাবে বলি সেটাকে আপনি না বললেও আমি মনে করি যে আমার তথ্য আমাকে বলে যে টাইম গণনা শেষ। তাদের সেফ এক্সিট, তাদেরকে যে সিগন্যাল দেওয়া হয়েছে, নির্বাচন করো, ইনক্লুসিভ নির্বাচন করা পর্যন্ত যদি আপনি করতে পারেন আপনাকে ওয়েলকাম জানাই। আর যদি করতে না পারেন, কোথায় যাবেন, কিভাবে যাবেন, এখানে আরেকটা ব্যবস্থা রয়ে গেছে, সেটা হলো তত্ত্বাবধায়ক সরকার, সেখানে ছেড়ে দেন। আর জামাত মাটি কামড় দিচ্ছে এই কারণে টার্কির কাছ থেকে টাকা নিয়ে এসেছে, তারা তুরস্ক থেকে, তারা আরো অন্যান্য পাকিস্তান থেকে তারা বিরাট ফান্ডেড অস্ত্র, মিলিটারি ট্রেনিং, এবং কি পাকিস্তানি আইসিস এর বাহিনী রয়েছে বাংলাদেশে। অতএব তাদের কথা হলো যে আমরা কি বিনা যুদ্ধেই ছেড়ে দেব তাদের? সেটার জন্যই আমার মনে হচ্ছে আপনি যে তথ্যটা আমাদের সকলের মাঝে শেয়ার করলেন, যে আমাদের ওয়াকার সাহেবের সাথে ডাক্তার, সুন্দর করে নামটা তো বলেন আপনি, নামটা আমি ভুলে যাই কেন, ডাক্তার শফিক সাহেব গেছেন দেখা করতে, এটা সেই শফিকুর রহমান, সেই শফিকুর রহমান দেখা করতে গেছেন। এটা হলো সেই ৭১-এর সর্বশেষ 14ই ডিসেম্বর যেভাবে ষড়যন্ত্র করে বাংলাদেশকে মেধাশূন্য করতে চেষ্টা করেছিল, তারা এই শাহবাগে বসে কি করছে, আপনারা সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। আশা করছি কিছুই হবে না, এরা নিশ্চিহ্ন হয়ে যাবে, বাংলাদেশ গণতান্ত্রিক পরিবেশে ফিরে আসবে। এবং একটি বিষয় আমি কেন জানি গত 16 মাসে কখনোই বলিনি, আমার এই মনেও হয়নি, কারণ রাজনৈতিক, আমি আমেরিকান জার্নালিজমের মৌলিক তত্ত্বে বিশ্বাসী। এটা হলো তারা সবসময় বলে জার্নালিজম ইজ নট এ ক্রাইম। এর কারণটা হলো যে নিউ ইয়র্ক টাইম, ওয়াশিংটন পোস্ট সহ আমেরিকার সমস্ত পত্রিকা, এবং আমি বলবো সিএনএন সহ, ফক্স নিউজ সহ, সবাই এদেশের রাজনৈতিক শক্তিকে তারা এন্ডোর্স করে। এন্ডোর্সের বাংলায় বলে সাপোর্ট করে, ইংলিশ হলো সাপোর্ট বা বাংলায় হলো সমর্থন করে। অতএব একজন সাংবাদিকতার নিউট্রাল, এটা আমি বিশ্বাসী করি না। আমার একটা সাপোর্ট আছে, আমি বাংলাদেশের পক্ষে, আমি ৭১-এর পক্ষে। অতএব সেই জন্যে যে 14 মাস সময় গেল, আমি সুলতানুর রহমান একটু সময় নিচ্ছি, 14 মাস সময় গেল, ওনারা বারবার বলেছিলেন, এই ইয়াংরা বলেছিল যে আমাদের বিকল্প আছে, তোমরা তো শেখ হাসিনার বিকল্প বের করে আনতে পারো নাই। অতএব আমার কেন জানি মনে হচ্ছে শেখ হাসিনাই ফিরে আসছেন বাংলাদেশে দ্রুত। এটা এখন আমার কাছে দৃঢ় বিশ্বাস। আপনাকে আমি করতে যাচ্ছিলাম, শেখ হাসিনাই ফিরে আসছে। আমি বিভিন্ন জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নানান রকম পোস্ট দেখতে পাচ্ছি, সেটি কিভাবে, একটি প্রশ্ন। আর আপনার আগের বক্তব্য থেকে দুটি বিষয় আমি আপনার কাছে একটু প্রশ্ন রাখছি। সেটা হচ্ছে, আপনি বলেছেন যে এই যাদেরকে বলা হয় কোট আনকোট পোলাপান, এই পোলাপানগুলা যে বলির পাঠা, তারা কি অনুধাবন করতে পারছে? এবং বলির পাঠা, আপনি আরেকটি শব্দ ব্যবহার করেছেন, স্লিপিং এজেন্ট, তাদেরকে তৈরি করা হয়েছে, রাইট? সো তাদের ভবিষ্যৎটি কি দেখতে পাচ্ছেন? আপনারা আমি 3টি প্রশ্ন করেছি, সংক্ষেপ করে উত্তর দিবেন, তার মধ্য দিয়ে শেষ করব। প্রথম
প্রথম জিজ্ঞেস করেছেন যে এই যে যারা স্লিপিং এজেন্ট বা বলির পাঠা এদের ভবিষ্যৎ কি, এটা শুনেছি, আর দুইটা শুনিনি। ও মাই গড! কি বলেন? আচ্ছা, বলির পাঠা আরেকটি বলেছে, আপনি বলেছেন যে স্লিপিং এজেন্ট শব্দটি বলেছেন যাদেরকে তৈরি করা হয়, রাইট? সো এরা সেই স্লিপিং এজেন্ট ছিল বলে আপনি মন্তব্য করেছেন। তো এই স্লিপিং এজেন্টের পরিণতি তো আমরা বিভিন্ন সময়ে খুব খারাপ দেখি। ফলে এই বলির পাঠা কিংবা স্লিপিং এজেন্ট যাই বলেন না কেন, এই তথাকথিত পোলাপাইনগুলির ভবিষ্যৎটি কি? একটি প্রশ্ন। ২য় প্রশ্নটি হচ্ছে, আপনি বলছেন যে শেখ হাসিনা ফিরছেন, শিগগিরই ফিরছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমি এই সংক্রান্ত অনেকগুলো পোস্ট আজকে থেকেই দেখছি। সো আ তিনি কিভাবে ফিরছেন, কবে ফিরছেন খুব সুনির্দিষ্ট না হলেও, দিনক্ষণ না হলেও একটা যদি আভাস দিতেন, এবং এটা কি ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে? নাকি তিনি নির্বাচনের আগে? নাকি তারা আদৌ কোনো নির্বাচনে অংশ নিতে পারছে না আপাতত? জি। অসংখ্য ধন্যবাদ। আপনি কষ্ট করে প্রশ্ন দুটি আবার বলে দেওয়ার জন্য। আমার মনে হচ্ছে আপনি কি কোনো এমন ডিভাইস ইউজ করছেন? আপনার কানে কি কোনো ডিভাইস ইউজ করছেন? না, যার আমার জন্য কানে মাঝে মধ্যে কোনো মনে হয় ডিভাইস নেই। আপনার আমার কথা একটা ভেরি একদমই আমি স্মার্ট শুনতে। মাইক্রোফোন আছে। দস্তগীর ভাই, আমি আপনাকে দেখাচ্ছি। আমি ঠিক জানি না মাঝে মধ্যে কেন এটা ডিস্টার্ব করে, আমি ঠিক বলতে পারি না। কিন্তু আমি আমার দর্শকদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে তারা শুনতে পাচ্ছে কিনা ঠিকমতো। তারা বলেছেন আমাকে শুনতে পাচ্ছেন। বাকিটা আমি আর বলতে পারি না। জি। না, না, আমি আমি আমার আমার ফেসবুকে গিয়েও শুনলাম আমরা শুনতে পাচ্ছি, কিন্তু আমার আর আপনার কমিউনিকেশনে মাঝে মধ্যে একটু একটু গন্ডগোল হচ্ছে। আচ্ছা, আপনার দ্বিতীয় প্রশ্নটার উত্তর আমি প্রথম দেওয়ার চেষ্টা করব। সেটা বলছিলেন শেখ হাসিনার না, 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 ফেরার আমি কথা না, এবং না, না, সময় কোনো আছে কিনা। আপনি ২য় প্রশ্নটা আমাকে সবার শেষে আমাকে করেন। প্রশ্ন করেছিলেন, আপনি আমাকে প্রশ্ন করেছিলেন, এটা বলছি। লাস্ট ওকে। প্রশ্নটার আপনার তো এটা প্রশ্ন ছিল যে আমি কেন বললাম, এটার কোনো টাইম টেবল আছে কিনা। কারেক্ট? হুম। রাইট, কারেক্ট? রাইট। কারেক্ট। আচ্ছা, আমি সেটা দিয়ে শুরু করতে চাই এই জন্যে, হ্যাঁ, সেটা দিয়ে শুরু করতে চাই এই জন্যে যে এটা আমি কোথায় পেলাম? আমি কিন্তু ১৬ মাসে একবারও আমাকে বহুবার বহু জায়গায় প্রশ্ন করা হয়েছে, পার্সোনালি প্রশ্ন করা হয়েছে, ইনবক্স করা হয়েছে, কিন্তু আমি আসলে তো জানি না। আমি এটা বলতেও পারব না কখন আসবে। এখন কেন বললাম? আজকে আপনার এখানে এটা ব্রেক করলাম কেন? আমি ব্রেক করেছি আসলে। আজকেই ১ম বললাম যে আমার জানি কেন মনে হচ্ছে শেখ হাসিনাই ফিরবে। প্রথমত একটা জেনারেল কেন আমি এটা থিংক করলাম সেটা আপনাকে কিন্তু তখন বলেছি। সেটা হলো যে তারা এমনকি নোবেল প্রাইজ পাওয়া একটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, যার গ্রহণযোগ্যতা ছিল একচ্ছত্র পৃথিবীর আনাচে কানাচে, তার নাম হলো মোহাম্মদ ইউনূস। তিনি যখন সরকার প্রধান হন তখন মানুষের মনে, এমনকি আওয়ামী লীগের মনে ভিতরেও একটা গোষ্ঠী মনে মনে ভাবছিল সে যদি যদি বা শেখ হাসিনার চেয়ে বেটার করে বাংলাদেশে, তাহলে আমাদের কি অবস্থান হবে। তখন আমরা নিউট্রাল হয়ে যাবো, এরকম একটা ভাবনা হতেও পারে। আমরা আওয়ামী লীগ করি, কিন্তু উনি তো খারাপ কিছু করছেন না, এটা বেটার হলো, অতএব বিকল্প হয়ে যাচ্ছে। আমরা সবসময় বলি প্রত্যেক মানুষের বিকল্প আছে, এইটা ধরে নিয়ে এই একটা কথা ১৬ মাস ধরে, ১৬ মাস না, প্রথম ৩-৪ মাস ধরে এটা মানুষের মনে মনে ছিল। আমি একটা নাম নিয়ে কথাটা বলি, আপনি যদি আমার নাম উচ্চারণে যিনি শুনছেন, উনি একজন খুব শ্রদ্ধেয় ব্যক্তি, ডক্টর আব্দুল নূর। উনি বঙ্গবন্ধুর প্রথম পাঠশালা পরিকল্পনা কমিশনের মেম্বার ছিলেন এবং বঙ্গবন্ধুর সাথে উপস্থিত থেকে কাজ করেছেন। উনি ওয়াশিংটন ডিসিতে থাকেন। উনি নিউ ইয়র্কের বইমেলার গত ২ বছর আগের প্রধান সমন্বয়ক ছিলেন। আমাদের ডিসি বইমেলার উনি সাহিত্য পুরস্কার এবং সমন্বয়ক ছিলেন। তাকে যখন আমি গত মনে নেই সেপ্টেম্বর অক্টোবর, মানে এখন না, গত বছরের সেপ্টেম্বর অক্টোবরে আমি ওনার ইন্টারভিউ নিতে যাই, যে আপনি ডক্টর ইউনূস সম্বন্ধে ওনার সম্বন্ধে বলুন। উনি আমাকে বলেছিলেন যে আমি একটি কথাই বলবো, দস্তগীর, হি ইজ এ গুড পারসন, গিভ হিম এ টাইম, উই নিড টু গিভ হিম টাইম। আজকে ৬, ৭, ৮, ৯ মাস পর ওনার সাথে কোনো একটা অনুষ্ঠানে আমার দেখা হয়। আমাকে হাত ধরে টেনে নিয়ে পাশে চেয়ারে বসে বলল, "তুমি কি আমার উপর খুব ক্ষেপে আছো?" আমি বললাম, "কেন?"
যে সেদিন যে আমি বলেছিলাম তাকে টাইম দেওয়ার জন্য, তারপরে তো আর যোগাযোগ করনি তুমি। আমি বললাম আমি টাইম দিচ্ছি আপনার মতন, আপনি যেমন টাইম দিচ্ছেন আমার তো টাইম দিয়ে জানতে হবে। এখন আমি যেটা আগেই জানি যে লোকটা বাংলাদেশ পরিচালনায় ফেল করবে, সেটা যদি আমি সেদিন বলি তাহলে তো আমার বেয়াদবি হয়ে পড়বে, তাই না? যে আমি এত বুঝলাম কি করে। তাহলে এখন তো আপনি বুঝতে পারছেন টাইম সবাইকে দিতে হয় না। টাইম সমস্ত জায়গায় লাইসেন্সবিহীন খুব স্মার্ট একটা ব্যক্তিকে আপনি গাড়িতে তুলে দেবেন, গাড়ি সে চালিয়ে নিয়ে যাবে, এটা একটা ছেলে খেলা। এটা এটা আপনারা করবেন কিভাবে, এটা ওনাকে বলেছি। অতএব সেইটা যখন ঘটলো না, বাংলাদেশের কোন রাজনৈতিক শক্তি, এমনকি নোবেল পাওয়া ডক্টর ইউনূস যখন শেখ হাসিনার বিকল্প নিজকে তৈরি করতে পারলেন না, তখনই ধীরে ধীরে বাংলাদেশের মানুষ যেমন বলতে শুরু করলো আগেই ভালো ছিলাম, তারপরে এখন যখন চিল্লাচ্ছে আগে বেটার ছিলাম, বেস্ট ছিলাম, তখনই আমার মনে প্রথম শুরু হলো যে আরে বিকল্পই তো নেই, শেখ হাসিনার বিকল্প তো আনতে পারেন নাই, তাহলে শেখ হাসিনা যেহেতু বেঁচে গেছেন, জীবিত আছেন, অতএব বাংলাদেশের জনগণ ওনাকে অবশ্যই ফিরে আনার জন্য যে ডাক তুলছে সেটা তীব্র থেকে তীব্রতর হবে, সেই ডাকেই হয় ওনাকে ফিরিয়ে আনবে। এটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপের কথা আমার এই ডকুমেন্টে যেতে হবে। সেই ডকুমেন্টে কি? সেই ডকুমেন্টে হলো মার্কিন কংগ্রেসম্যানরা যে চিঠি দিয়েছেন সেখানে ওনারা উল্লেখ করেছেন বিষয়টাকে ইনডাইরেক্টলি। সেখানে আমি বলি, ওনারা লিখেছেন আমরা উদ্বিগ্ন যে যদি সরকার রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত রাখে এবং ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুনরায় চালু রাখে, তাহলে এসব লক্ষ্য অর্জন সম্ভব না। ফুল স্টপ। এখন আমি আপনাকে বলি যে এটাই আমার এখানে দৃঢ়তা, যে উনি ওনাদেরকে কেউ আমরা বলিনি, অন্ততপক্ষে আমি বলিনি, কেউ বলেনি অপরাধ ট্রাইব্যুনালের কথা। ওনারা নিজেরাই খুঁজে বের করেছেন যে এখানে যে চক্রটা হচ্ছে সেটাকে তারা আরো এরপরে পরের প্যারাগ্রাফে লিখেছেন, যদি প্রতিশোধের চক্র অব্যাহত থাকে, শব্দটা আর গেলাম না, তাহলে গণতন্ত্রের মূল্যবোধের প্রতিফলন ঘটে না। অতএব বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প নেই, প্রমাণিত। বাংলাদেশে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে ইলেকশন করছেন আমেরিকা, এটা চায় না, প্রমাণিত। ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চালু রেখে আপনারা সেই লক্ষ্য অর্জন করতে পারবেন না, প্রমাণিত। অতএব যে ত্রুটিপূর্ণ অপরাধ ট্রাইব্যুনাল শব্দগুলো আলাদা আলাদা, আমরা আইনজীবীরা, আমি কিন্তু আপনি হয়তো জানেন যে আমি আইনশাস্ত্রে মাস্টার্স করেছিলাম, এই জন্য এসবগুলো ব্যাখ্যা করতে পারি শব্দ টু শব্দ। ত্রুটিপূর্ণ, যদি ত্রুটিপূর্ণ বলেন, যেমন আপনি, আপনার সাথে আমি কথা শুনতে পারি না আজকে অনেক সময়, এটা ত্রুটিপূর্ণ, এইটা তো একদম প্রমাণিত ত্রুটিপূর্ণ। শব্দটা যখন ব্যবহার করেছেন তারা যে এই অপরাধ ট্রাইব্যুনাল ত্রুটিপূর্ণ, অতএব এটা ওইটা দ্বারা যে ওনাকে যে শাস্তিটা দেওয়া হলো এটা যে ত্রুটিপূর্ণ, এটা তো বলা আর বাহুল্যতা, তাই না? অতএব আমি যদি আপনাকে বলি আমি কি ভুল বলছি, এই হলো আমার প্রেডিকশন, এই হলো, এখান থেকে আমি শক্তি নিয়ে আজকে আপনার অনুষ্ঠানে প্রথমবারের মতন আমার হাজার হাজার দর্শক শ্রোতা আমাকে সরাসরি প্রশ্ন করেন আমাদের প্রধানমন্ত্রী কবে ফিরে আসবেন, আপনি তো কখনোই বলেন না। আমি কখনো এটা দুঃসাহস দেখাইনি বলার জন্য, আপনাকেও বলবো না, বলতে পারবো না কবে ফিরে আসবেন, কিন্তু অ্যানালাইসিস করে, তথ্য অ্যানালাইসিস করে আমি যেটা বুঝতে পারলাম, এমনকি আমেরিকাও সিগন্যাল দিচ্ছে যে একমাত্র শেখ হাসিনা